প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিউটনের বলবিদ্যা এর মধ্যে রৈখিক পাঠের ওপরে এমসিকিউ ক্লাস নেব। যে সকল এমসিকিউগুলো বোর্ডে এবং অ্যাডমিশন আসছিল, এই সকল এমসিকিউর উপর ক্লাস নেব। কিছু এমসিকিউ থাকবে সহজ, কিছু থাকবে কঠিন। তোমরা খাতা কলম নিয়ে বসে আগে থেকে প্র্যাকটিস করে করতে পারো, পজ দিয়ে, তারপরে সলিউশন দেখবা যে কোনটা অ্যান্সার হবে। তো দেখো, আমাদের টাইটেলে হচ্ছে ডাব্লিউএসফিক্সের আলোকে আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি। নিউটনের বলবিদ্যা রৈখিক গতি সংক্রান্ত সকল ম্যাথ প্র্যাকটিস হবে। তো আশা করব তোমরা আমার সাথে থেকে ম্যাথগুলো A to Z প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো ক্লাসটা শুরু করে দিই। প্রথম ম্যাথ, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া এর মধ্যে সম্পর্ক কী? তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, আমরা জানি একটা বস্তুকে পৃথিবী যে বলে নিচের দিকে টানে সেটা হচ্ছে ক্রিয়া, এবং এর ফলে যে পৃষ্ঠের উপরে সে পড়লো নিচের দিকে টানার ফলে, এমজি বলে টানার ফলে একটা বস্তু পৃষ্ঠের উপরে যে বলে চাপ দিচ্ছে, যে বলে তলের উপরে চাপ দিচ্ছে, তার এগেনিস্টে যে বল হবে তাকে বলা হয় প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়াশীল বল থাকে নিচে, প্রতিক্রিয়া বল থাকে ওপরে, এবং দুটি হয় সমান। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা বাবা? আমাদের অ্যান্সার হবে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। তার মানে এইটা হবে আমাদের অ্যান্সার, ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া। নেক্সট কোশ্চেন, এটা সহজ কোশ্চেন ছিল। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত? একটু আগে আলোচনা করলাম। ক্রিয়াশীল বল এমজি যদি নিচের দিকে হয়, তাহলে প্রতিক্রিয়া বল হবে ওপরের দিকে। নিচে এবং ওপরে এর মাঝখানে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স এটা ঢাকা বোর্ড 2022 এবং 2016 সালে আসছিল। অনেক কঠিন কোশ্চেন, তাই না? তো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত হলো? 180 ডিগ্রি। তো নেক্সট কোশ্চেন দেখে আসে আমাদের কি পড়ছে। বলের ঘাতের একক নিচের কোন রাশির এককের অনুরূপ? এই প্রশ্নটা তোমরা একটু খেয়াল করে দেখো। এই প্রশ্নটা যশোর বোর্ড 2021 এবং বরিশাল বোর্ড 2017-তে আসছিল এই কোশ্চেনটা। তো আমরা ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে বারবার বলেছি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান। ভরবেগের পরিবর্তনের হারকেই বলা হয় বলের ঘাত। তার মানে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান। তার মানে ভরবেগের পরিবর্তন থেকে যে একক পাবো, অর্থাৎ ভরবেগ থেকে যে একক পাবো সেটা বলের ঘাতের একক হবে। তাহলে ভরবেগ থেকে আমরা যে পাচ্ছি বলতেছে কোন রাশির এককের অনুরূপ। তার মানে বলের ঘাতের আমাদের হচ্ছে বলের ঘাতের একক, এটা হবে আমাদের কোন রাশির, তার মানে ভরবেগ রাশি বা ভরবেগ পরিবর্তনের আমাদের হচ্ছে অনুরূপ। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ভরবেগ। যেহেতু ভরবেগের পরিবর্তন নাই, তার মানে ভরবেগ। আরেকটু তোমাকে যদি বাড়তি নলেজ দেই, তাহলে কোশ্চেন অ্যান্সার হচ্ছে ভরবেগ। যে ভরবেগের একক কি বলো তো বাবা? ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এইটা বলের ঘাতের এককও কিন্তু কেজি মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ভরবেগের একক বা ভরবেগের পরিবর্তনের একক বা ভরবেগের একক, আর এটা হচ্ছে বলের ঘাতের একক। একক দেখে তুমি চিন্তা করলেও দেখা যায় দুটো রাশি একে অপরের অনুরূপ, সেম সেম। অর্থাৎ পদার্থবিজ্ঞানে বলের ঘাতই হচ্ছে ভরবেগের পরিবর্তন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, বলের ঘাতের একক, একটু আগে কথা বললাম বলের ঘাতের একক নেই, সেটাই চলে আসছে আমাদের প্রশ্নে। দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ড এর চলে আসছে 2019-এ। প্রশ্ন হচ্ছে বলের ঘাতের একক হলো কোনটা? বলের ঘাত যে সমান সমান এম ভি মাইনাস ইউ। তাহলে এম এটা হচ্ছে আমাদের কেজি, ভি মাইনাস ইউ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বলের ঘাতের একক। এখান থেকে তোমার একক নাও থাকতে পারে বলের ঘাত, এটা মানে আমরা কিছু জানি বলের ঘাত, কিন্তু আবার জানি বল ইন্টু সময়, মানে খুব বেশি মানের বল যদি অল্প সময় ধরে ক্রিয়া করে, বল এবং সময়ের গুণফল, অর্থাৎ বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। তো এখান থেকে তুমি কিন্তু এটাও লিখতে পারবা, নিউটন ইন্টু সেকেন্ড, এটাও লিখতে পারবা। তো পরীক্ষায় হয় এটা থাকবে, নয় এটা থাকবে। তো আমাদের দেখি কোনটা আসছে, নিউটন কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অ্যান্সার আমরা পেয়ে গেছি, ঘ নাম্বার অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 80 কেজি ভরের একজন ব্যক্তি, এটা একটা দেখতে পাচ্ছ একটা লিফট, লিফটের ওপরের দিকে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু জুম করতে পারছি না, তোমরা একটু যদি জুম করে আমি যদি একটু ক্লোজে নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি তোমাকে আমি একটু দেখাই দিই, তাহলে বিষয়টা এমন। একটু দেখে আসি, আমরা একটু জুম করে নিলাম যে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখনো ক্লিয়ার হয়নি, একটু ওয়েট করো 1 মিনিট।
এর একটা লিফট, এবং দেখতে পাবা এই লিফটের ভিতরে এই ভি বেগে এই লিফটটা উপর দিকে উঠছে, আর একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে ব্যক্তি লিফটের ভিতরে। তাহলে লিফটটা উঠছে যে ওপরের দিকে ভি বেগে, ভি সমবেগে, ধ্রুব বেগে লিফটটা ওপর দিকে উঠতেছে, তাহলে লিফটটা উপর দিকে উঠতেছে ভি সমবেগে, এবং এর ভিতরে আছে একজন ব্যক্তি। তো আমাদের এখন চাচ্ছে কি, আমরা একটু দেখে আসি এটা আমাদের কি চাচ্ছে। আমাদের প্রশ্ন চাচ্ছে এইটা, একটু খেয়াল করি। ওকে, তো 80 কেজি ভরের একজন ব্যক্তি, এর ভিতরে যে ব্যক্তি 400 কেজি ভরের একটি লিফটে চড়ে ওপরের দিকে যাচ্ছে, অবশ্যই সমবেগে। লেখা আছে এখানে ভি বেগ দিয়ে ওপর দিকে সিগন্যাল দিছে। লোক কর্তৃক অনুভূত প্রতিক্রিয়া বল কত হবে? তাহলে প্রতিক্রিয়া বল চাইছে। তাহলে আমরা জানি নিচের দিকে কি কাজ করে বাবা, mg, আর ওপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করে আর। হ্যাঁ, এই আর mg সমান তখনই হবে যখন লিফট স্থির থাকবে অথবা লিফটটি সমবেগে ওপরে বা নিচে নামবে। আমরা জানি কিন্তু যে লিফট বা যে কোনো বস্তু যখন সমবেগে ওপরে বা নিচে যায়, ডানে বা বামে যায় বা স্থির থাকে, ওই সকল বস্তুকে বলা হয় জড় পোষণ কাঠামো। তাহলে জড় পোষণ কাঠামোর মধ্যে আমি কিন্তু ইজিলি নিউটনের গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে আমি ম্যাথ করতে পারি। তার মানে এই বস্তু লিফটটা যেহেতু সমবেগে উপর দিকে উঠছে, তার মানে এই লিফটটা স্থির থাকলেও যা হতো, সমবেগে গেলেও একই হবে। তার মানে প্রতিক্রিয়া বল এখানে নিউটনের প্রথম সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে উপরের আর দিয়ে নিচের mg ব্যালেন্স, অর্থাৎ আর ইকুয়াল mg, এটা আমাদের অ্যান্সার। আর ইকুয়াল mg, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ইকুয়াল mg। তো আমাদের এম এর মান কত? আমাদের ওখানে মানগত দিক থেকে দেওয়া আছে। এম এর মান কত? এম এর মান হচ্ছে 80 কেজি। জির মান কত? 9.8, অবশ্য 10 ধরতে বলছে, তাহলে আমরা এখানে 10 ধরলাম। তাহলে আমাদের হচ্ছে 80 ইন্টু 10 মানে 800 নিউটন, এটা আমাদের অ্যান্সার। এই যে 800 নিউটন, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে লিফট যদি স্থির বা যে কোনো বস্তু যদি স্থির বা সমবেগে থাকে, সেখানে কোনো চেঞ্জ হয় না, সেখানে বলের কোনো চেঞ্জ হয় না, সেখানে ইজিলি নিউটনের গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তবে লিফট যদি ত্বরণ বা মন্দনে ওপর দিকে উঠতো বা নিচে নামতো, তখন কিন্তু সিডো ফোর্স লাগায়া বা সুডো ফোর্স বা মিথ্যা বল বা চদ্দ বল লাগায়া আমাকে ম্যাথ করতে হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। এই কোশ্চেন অ্যান্সার তো আমাদের খ নাম্বার। নেক্সট কোশ্চেন, কখন একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে? দেখো, এই যে একটা কলম, এই কলমটাকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, তাহলে এর উপরে কিন্তু এই যে নিচের দিকে যখন পড়তে থাকবে, এর উপরে কিন্তু আমাদের আছে হচ্ছে এর কিন্তু ভর আছে। তাহলে এ যখন mg বলে নিচের দিকে নামতে থাকবে, এখন যদি তাকে বাধা উপর দিকে কেউ না দেওয়ার থাকে, তখন কিন্তু এর ওজন হবে mg, কিন্তু অনুভবকৃত ওজন বা প্রতিক্রিয়া বল নাই বিদায় অনুভবকৃত ওজনও থাকবে না। অর্থাৎ অনুভব করতে ওজনকেই বলা হয় ওজন অনুভব করা বা ওজনহীন বা ওজন লাভ করা, ওজনহীন বা ওজন লাভ, এইসব বিষয় বলা হয়। তার মানে আমি কি বললাম, এক কথায় যে একটা বস্তু যদি ফ্রি ফলিং হয়, অর্থাৎ থ্রোলি নিচের দিকে পড়ে, অর্থাৎ জি ত্বরণের নিচের দিকে পড়ে, তখন তার উপরে কোনো প্রতিক্রিয়া বল থাকে না। যেহেতু কোনো প্রতিক্রিয়া বল, নিচে কোনো প্রতিক্রিয়া বল নাই, তাহলে ওজনহীন অনুভব করে। অর্থাৎ নিচের দিকে বস্তু পড়লে, জি ত্বরণের নিচের দিকে পড়লে, যেহেতু তার নিচে, আমি ধরো লিফটের মধ্যে আসি, লিফটটা যদি হড়বড় করে নিচের দিকে জি ত্বরণে পড়ে, তাহলে লিফট যদি নিচের দিকে জি ত্বরণে পড়ে, আমিও, পৃথিবী আমাকে জি ত্বরণের নিচের দিকে নামাচ্ছে, লিফটও জি ত্বরণের নিচের দিকে নামছে, তাহলে আমি কোনোভাবেই পাটাতনের ওপরে কোনো চাপ বা কোনো প্রতিক্রিয়া বল সৃষ্টি করতে পারবো না। প্রতিক্রিয়া বলটাই আসলে ওজন, অনুভবকৃত ওজন। যেহেতু প্রতিক্রিয়া বল নাই, কারণ দুটাই, আমিও জি ত্বরণে নামছি, লিফটও জি ত্বরণে নামছে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র লিফটের উপরে পা এমনি দিয়ে রাখবো, কোনো চাপ দেবো না, সুতরাং সেখানে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না, তার মানে ওজনহীন অনুভব করব। তার মানে অ্যান্সার হচ্ছে যখন জি ত্বরণে ওপরে উঠবে, লিফটটা যখন জি ত্বরণে নিচে নামবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। নেক্সট কোশ্চেন, 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে, একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের 1/4 বেগে নিয়ে চলতে থাকে। স্থির বস্তুর ভর কত? দেখো, এটা 2-3 ভাবে অঙ্কটা করা যায়। সবচেয়ে, যেহেতু আমি এমসিকিউ সলভ করছি, সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসে করব। সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস কি? যখন দুটি বস্তু একে অপরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়,
তখন শেষ বেগ কীভাবে বের করে? প্রথম বস্তুর শেষ বেগ এভাবে বের করে। প্রথম বস্তুর শেষ বেগ v1 সমান সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু 1 দিয়ে শুরু, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, e1 প্লাস 2 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এই সূত্র দিয়ে শেষ বেগ বের করে প্রথম বস্তুর। আমরা যদি স্কেচ আঁকে তোমাকে ম্যাথটা বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা হবে এমন, এটা কয় কেজি ভরের বস্তু? 7 কেজি। তাহলে এটা হচ্ছে 7 কেজি ভরের বস্তু। এই 7 কেজি ভরের বস্তু, এটা কত? এটা হচ্ছে স্থির। তাহলে এই বস্তুর ভর হচ্ছে 7 কেজি, আর এটা কত? স্থির। তার মানে 0 মিটার পার সেকেন্ড। আর এর বেগ কত? এর বেগ হচ্ছে আদি বেগের 1/4 বেশি বেগে যাচ্ছে, মানে পরে আর কি। তো আগে বেগ ধরে নিলাম u1 সমান সমান u, আর এর u2 হলো কত? 0। সংঘর্ষের পর, এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর এই যে প্রথম বস্তু, এই প্রথম বস্তুটা এই দিকে শেষ বেগে যাচ্ছে, সেই শেষ বেগ v1 সমান সমান u ভাগ 1/4 4। আর এই যে পরের যে বস্তুটা যেখানে স্থির ছিল, সেই বস্তুটার বেগ কত আমরা জানি না, সেই বস্তুর ভর হচ্ছে ধরে নিলাম m। তাহলে স্থির বস্তুর ভর ধরলাম m, আর এটা ভর কত? 7 কেজি। এইবার এর কত বেগে যাচ্ছে? এটা ধরলাম v2 ভেলোসিটি যাচ্ছে। কত ভেলোসিটিতে? v2 ভেলোসিটি যাচ্ছে। তাহলে m, এটা হচ্ছে m, এটা যাচ্ছে v2 ভেলোসিটিতে। এমত অবস্থায় এই v1টা বের করার সূত্র হচ্ছে এইটা। তুমি যদি সূত্র ফেলাতে না চাও, অ্যানাদার ওয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাকে সেই প্রসেসটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এখন দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে শেষ বেগ কত? u2 কত? u2 তো আমাদের 0, তাহলে পুরো পাঠ হয়ে গেল 0। এবার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে আমি তাহলে কি লিখতে পারি? v1 এর পরিবর্তে আমি কি লিখবো? v1 এর মান কত? u ভাগ 4। তাহলে লিখবো u ভাগ 4 সমান সমান m1 মাইনাস m2। m1 কত? 7 মাইনাস m2 কত? m ডিভাইডেড বাই 7 প্লাস m ইন্টু u1 এটা u। এইবার খেয়াল করো মজা, u কাটা। এবার আমি কোনাকানি যদি গুণ করি 4 7 28 সমান সরি মাইনাস 4m সমান সমান কোনাকানি গুণ করলে 7 প্লাস m। এবার এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে পাশে দাও, 5m সমান সমান এটা আমাদের হচ্ছে 28 মাইনাস 7, এইটা 8 বাদ দিলে হচ্ছে 21 অ্যান্সার পাওয়া গেছে 21। তাহলে এখানে কত হচ্ছে? m সমান সমান 21 ডিভাইডেড বাই 5। এটাকে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে হবে এমন, সমান সমান দাও 21 দুগুণে কত হয়? 42। নিচে কত হচ্ছে? ওপরে 2 দ্বিগুণ, নিচে 2 দ্বিগুণ, তাহলে কত হচ্ছে? 10। তাহলে হচ্ছে 4.2 এত কেজি। এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4.2 কেজি। এটা অ্যান্সার হচ্ছে 4.2 কেজি। এটার অ্যান্সার হচ্ছে 4.2 কেজি। মাফ করবে, আমার সহকারী সম্ভবত বুঝতে পারেনি, সেটা হচ্ছে অন্য একটা কোশ্চেনের অ্যান্সার এখানে নিয়ে আসছে। এটা এটার সাথে থাকবে না, এটা অন্য কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসছে এখানে। ও মাই গুডনেস, বুঝতে পারেনি। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এইটা 4.2 কেজি। নেক্সট কোশ্চেন, এই তো আমাদের এই কোশ্চেনটা এই কোশ্চেনের মধ্যে চলে আসছে। এটা সে বুঝবে না। m1, এটা হচ্ছে m1 ভরের বস্তু 10 কেজি 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেন, আমরা এখানে দিয়ে নিচ্ছি, কোশ্চেনটা ডিজাইন করছি। এটা হচ্ছে m1, এটা হচ্ছে আমাদের m1, সরি এটা হচ্ছে আমাদের m1, এদিকে যাচ্ছে। m1 এর ভর হচ্ছে 10 কেজি, আর m1 এর ভর হচ্ছে 10 কেজি, আর এটা যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে m2 ভরের বস্তু, এইটা এটা আসতেছে আমাদের এইদিকে। এটার ভর দেওয়া আছে কত? এটার ভর দেওয়া আছে হচ্ছে আমাদের 20 কেজি, 5 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তাহলে এটা হচ্ছে 20 কেজি 5 মিটার পার সেকেন্ড। ভর হচ্ছে 20 কেজি 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই অবস্থা। এরপর আমাদের যে চিত্র দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, দেখে আসি পরের চিত্রটা, এটাই দেওয়া আছে। এবার দেখি কি বলে। তাহলে এটা হচ্ছে m2, এটা হচ্ছে m2।
এবার বললো সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? এটা রাজশাহী বোর্ড 2019 আসছে, রাজশাহী বোর্ড 2019। সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? তো এই বস্তু আর এই বস্তু একটার সাথে আরেকটা বাড়ি খেলো, খাওয়ার পরে যদি মিলিত হয়ে চলে, আমরা জানি মিলিত বেগে যখন চলে এটা কি সংঘর্ষ? এটা হচ্ছে মিলিত বেগে চলে, যে এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সকল মিলিত বেগে চলে, অর্থাৎ সংঘর্ষের পরে যদি বস্তু মিলিত বেগে চলে তাহলে বুঝে নেবা এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, মিলিত বেগ চাচ্ছে। তাহলে চলো আমরা একে সংক্ষেপে করে ফেলবো, একদম সংক্ষেপে করে ফেলবো। সেটা হচ্ছে তুমি যদি এইভাবেই করো তাহলে বিষয়টা এমন, সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ, তাহলে কত হচ্ছে? তোমাকে বুদ্ধি দেই, সংঘর্ষের আগের ভরবেগ কত? 150 ভর ইন্টু বেগ। এটা পজিটিভ ধরলাম, ভর ইন্টু বেগ, এই বেগটাকে পজিটিভ ধরে 150, এই বেগ নেগেটিভ, এটা হচ্ছে 5×100, তাহলে -100। এটা হচ্ছে সিস্টেমের আগের ভরবেগ সমান সিস্টেমের পরে ভরবেগ, দুটো ভর যোগ করো, যেহেতু মিলিত বেগে চলছে তাহলে 20 যোগ 10 ইন্টু ভি, এই যে মিলিত বেগে চলছে, এটা সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? এখানে পাচ্ছি তোমার পাচ্ছি হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 30 সমান এখানে হচ্ছে 50, তাহলে 30 ভি সমান 50, অতএব ভি সমান 50/30, এটা হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। এই অঙ্কের অ্যান্সার 5/3 মিটার পার সেকেন্ড, ক নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 10 কেজি ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল 20 নিউটন, ঘর্ষণ বল 5 নিউটন, হলে বস্তুটির ত্বরণ কত? ঘর্ষণ বল 5 নিউটন হলে বস্তুটির ত্বরণ কত? দুইবার উঠছে ঘর্ষণ বল দুইবার উঠছে, আমি আরেকবার পড়ছি। 10 কেজি ভরে বস্তুর ওপর প্রযুক্ত বল 20 নিউটন, ঘর্ষণ বল 5 নিউটন হলে বস্তুটির ত্বরণ কত? ঘর্ষণ বল 5 নিউটন হলে বস্তুটির ত্বরণ কত? 5 নিউটন হলে বস্তুটির ত্বরণ কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, কোশ্চেনটা আমি আবার পড়ছি। 10 কেজি ভরে বস্তুর ওপর প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন, বস্তুটির ত্বরণ কত? তাহলে বস্তুর ভর হচ্ছে 10 কেজি, এজ এ বডির ভর হচ্ছে 10 কেজি, খুবই সিম্পল একটা ম্যাথ। 10 কেজি, প্রযুক্ত বল 20 নিউটন, ঘর্ষণ বল অপোজিট থেকে প্রযুক্ত বলের বিপরীতে 5 নিউটন, তাহলে 5 নিউটন, বস্তুটির ত্বরণ কত? তাহলে বস্তুর ভর 10 কেজি। তাহলে আমরা কি জানি? লব্ধি বল ইকুয়াল ma, তাহলে লব্ধি বল কত? 20, এই বলে মান অধিক সব পজিটিভ ধরলাম, কারণ এইদিকে বস্তু ত্বরণ প্রাপ্ত হবে। তাহলে লব্ধি বল হচ্ছে 20 - 5 মানে 15 ইকুয়াল ma 10a। এখানে এর মান কত হচ্ছে? 1.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ। নেক্সট কোশ্চেন, নিচের উদ্দীপকটি পড়ো, 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথম উদ্দীপক দেখি, দুটি বস্তুর ভর 2 কেজি ও 5 কেজি, এদের বেগ যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 কেজির বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 5 কেজির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার প্রথমটি মানে 2 কেজি 2 মিটার দূরত্বে থামানো হলো, এর ত্বরণ কত হবে? তাহলে 2 মিটার দূরত্বে থামানো হলে এর ত্বরণ কত হবে? এটা যশোর বোর্ড 2016 সালে আসছিল, যশোর বোর্ড 2016। তাহলে প্রথমটি 2 মিটার দূরত্বে থামলে তাহলে এর ত্বরণ কত হবে? একটু খেয়াল করে দেখো বাবা, এটা বডি এখান থেকে বডিটা চলে গেছে কোথায়? বডিটা চলে গেছে এখান থেকে, বডিটা চলে গেছে আমার এখানে। এর মাঝখানে দূরত্ব দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 মিটার। তাহলে 2 মিটার, বস্তু কিন্তু থামানো হয়েছে, বারবার বলছি থামানো হয়েছে, এই যে 2 মিটার দূরত্বে থামানো হলে, তাহলে 2 মিটার দূরত্বে থামছে, তাহলে বেগ কত হয়েছে? 0 মিটার পার সেকেন্ড। শুরুতে বেগ কত ছিল? শুরুতে বেগ ছিল 2 কেজি, বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এমত অবস্থায় এর মধ্যে আর ত্বরণ কত সেটা তোমার জানতে চাইছে, 9, 10 একটা ম্যাথ। তাহলে এবার ত্বরণ কীভাবে বের করবো? স্যার এখানে আমি যদি এই সূত্র ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তা হবে। তাহলে এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো, শেষ বেগ কত? 0। তাহলে এখান থেকে এর ভ্যালু আমি পাবো মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2h। তাহলে মাইনাস ইউ এর মান কত বাবা? 6 × 6, 6 এর উপর স্কোয়ার, ইউ এর উপর স্কোয়ার আছে, 2 × s এর মান 2।
তাহলে এটা কাটো 3, এটা কাটো 3, 3 3 9 মাইনাস 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং সেকেন্ড ম্যাথটা বলছে আমাদের, একটু খেয়াল করে দেখি আমরা একটু, সেকেন্ড ম্যাথটা বলছে আমাদের দ্বিতীয় বস্তুটিকে একই দূরত্বে থামাতে কত বল লাগবে। একই দূরত্বে থামাতে চাই, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কত বল লাগবে। তো সেক্ষেত্রে ত্বরণ বের করো, ত্বরণ বের করে ভর দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবা। তো চলো আমরা সরাসরি করে ফেলি দ্বিতীয় নম্বর প্রশ্ন। ত্বরণ এ সমান আমরা কি জানি, -u² ডিভাইডেড বাই 2s মাইনাস হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ কত 4, মানে শুরুতে বেগ ছিল 4, পরে হয়েছে 0, তাহলে 4, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর পর স্কোয়ার মানে 4 × 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এস এর মান হচ্ছে 2, এটা কাটো 2, এটা কাটো 2, তাহলে 2 2 4 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বল চাচ্ছে এ ইকুয়াল এম এ, এম এর মান কত এম এর মান কত, দ্বিতীয় বর্ত 5 কেজি, এর মান কত, এর মান হচ্ছে আমাদের 4, তার মানে -20 নিউটন। হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে -20 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট ম্যাথ, নিচে উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। 12 নম্বর প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্নে আমাদের উত্তর দিতে বলছে। 12 এবং 13 দেখি উদ্দীপকটা কি বলছে। 1500 কেজি ভরের, কত ভরে বাবা, 1500 কেজি ভরের, ভরের মান দেওয়া হচ্ছে 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায়, তাহলে ঘর্ষণ বলের মান দেওয়া হচ্ছে 400 নিউটন, 400 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে। এই প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ডে 2019 সালে। আমাকে দূরে কোশ্চেনে অ্যান্সার করতে হবে। সো মাচ ইম্পর্টেন্ট এবং খুবই সিম্পল এবং সিলি একটা ম্যাথ। তোমার কাছে প্রথমে কঠিন লাগতে পারে, কিন্তু তুমি আমার থেকে একটু শুনে নাও। গাড়ি রাস্তার মধ্যে ত্বরণপ্রাপ্ত হয় কোন বল দ্বারা? আমি আবার বলছি, যে কোনো গাড়ি বা যে কোনো বস্তু রাস্তার মধ্যে ত্বরণপ্রাপ্ত হয় কোন বল দ্বারা? অ্যান্সার হচ্ছে লব্ধি বল দ্বারা। এখানে একাধিক বল থাকতে পারে, কিন্তু একজন এদিকে টানতেছে, একজন সামনের দিকে, একজন পিছন দিকে, যে কোনো দিকে টানতে পারে, কিন্তু গাড়ি কিন্তু এমন দিকে যাবে যেদিকে লব্ধি বলটা থাকবে সেদিকেই গাড়ি যাবে, সেই বল দিয়ে বস্তু ত্বরণপ্রাপ্ত হবে। আমরা একটু দেখি, এই যে ত্বরণপ্রাপ্ত হয়েছে এটা লব্ধি বল দ্বারা। আমরা যদি স্কেচ আঁকাই, আমরা এই স্কেচ আঁকালে বিষয়টা এমন, একটু খেয়াল করে দেখি বাবা। আমাদের এই দিকে হচ্ছে প্রযুক্ত বল এফ, এই দিকে হচ্ছে ঘর্ষণ বল, এইদিকে উল্টা দিকে প্রযুক্ত বলের বিপরীতে কত 400 নিউটন, তাহলে ওইদিকে প্রযুক্ত বল, এদিকে ঘর্ষণ বল, এখানে লব্ধি বল কত এফ -400। কখনো তো এটা বড় হতে পারবে না বাবা, ঘর্ষণ বল কখনো বড় হয়? ঘর্ষণ বলের কারণে তুমি ওইদিকে বস্তু এমনিতে ধরে আসো বা একটু বল দিচ্ছ, আর ঘর্ষণ বলের কারণে বস্তু দিকে দৌড়েছে, কি সম্ভব না। তাহলে প্রযুক্ত বল ওইদিকে, তার মানে লব্ধি বল থাকবে আমাদের ওইদিকে, তাহলে ওইদিকে আমাদের এফ লব্ধি। এই লব্ধি বলের মধ্যে আছে আমাদের ত্বরণ এফ লব্ধি, লব্ধি বলটা আমাদের ওইদিকে। এই লব্ধি বল ইকুয়াল আমরা কি লিখবো এম এ, অর্থাৎ এফ -400, এটা হচ্ছে লব্ধি বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 1500 ইন্টু ত্বরণ এ। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, আমরা এর মান তো জানি 5, তাহলে এফ সমান তাহলে 1500 গুণন 5 প্লাস 400, তাহলে বাবা এটা 5 × 75, 700 এইটা প্লাস 400, আমাদের অ্যান্সার হচ্ছে 7, 500 আর 400 900 এইটা নিউটন। এখান থেকে কিলো নিউটনে দেওয়া আছে, তাহলে 7 পয়েন্ট, এটাকে 1000 দিয়ে ভাগ করে 7.9 কিলো নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7.9 কিলো নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ আমরা একটু দেখে আসি। তাহলে এখানে বলো কি বলছি, যে কোনো বস্তু ত্বরণপ্রাপ্ত হয় কোন বল দিয়ে? সেখানে যদি শুধু প্রযুক্ত বল থাকে তাহলে প্রযুক্ত বলই আমাদের লব্ধি বল, ওই বল দিয়ে ত্বরণপ্রাপ্ত হবে, কিন্তু একাধিক বল যদি থাকে তাহলে লব্ধি বল দিয়ে বস্তু ত্বরণপ্রাপ্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, নিচে উদ্দীপকটা পড়ো বাবা। এখানে দেওয়া আছে 25 কেজি ভরে একটা বস্তু, এটা 25 কেজি, তাহলে এটা হচ্ছে 25 কেজি ভরে একটা বস্তু, এটা 25 কেজি ভরে একটা বস্তু, এটা হচ্ছে 25 কেজি, আর এটা হচ্ছে 20 কেজি, এটা দেওয়া আছে 5 কেজি, 15 কেজি।
তাহলে এটা হচ্ছে 25 কেজি, এটা 20 কেজি, এটা হচ্ছে 15 কেজি। তো আমরা একটু বড় করে স্কেচ আঁকাই, আমরা যেহেতু সংক্ষেপে ম্যাথ করব। 1 2 3, ওকে। এর মধ্যে আছে একটা সুতা দ্বারা বাঁধা আছে, সুতা দ্বারা বাঁধা আছে। আমরা এটা সুতা এই দুটার মধ্যে, এটা হচ্ছে এটার মধ্যে সুতা এই, আর একটা সুতা দেওয়া আছে এই, আর এখানে দেওয়া আছে প্রযুক্ত বল। এইখানে প্রযুক্ত বলের মান দেওয়া আছে হচ্ছে F = 120 নিউটন, 120 নিউটন এইটা। তো আমাদের এটা হচ্ছে 25 কেজি, 25 কেজি, আর এটা দেওয়া আছে হচ্ছে 20 কেজি, এটা দেওয়া আছে 20 কেজি, আর এটা দেওয়া আছে হচ্ছে 15 কেজি। এবার চাচ্ছে কি একটু দেখে আসি, এটা দেওয়া আছে 15 কেজি, এটা আছে 15 কেজি। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। নিচের উদ্দীপকটি পড়ো এবং এই অবস্থা। উপরের চিত্রে আণবিক মসৃণের তলে একই সরলরেখা বরাবর তিনটি বস্তু, ভরের বস্তু দুটি তার দ্বারা পরস্পর সংযুক্ত আছে, বল প্রয়োগের টানা হচ্ছে। এবার প্রথম চাচ্ছে উদ্দীপকের সৃষ্ট ত্বরণের মান কত? উদ্দীপকের সৃষ্ট ত্বরণের মান কত? সবচেয়ে বেস্ট এই প্রসেসে করা। পুরো যে তুমি সিস্টেমটা দেখতে পাচ্ছ, পুরো যে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো সিস্টেম। তাহলে আমি তোমাদের ক্লাসে কি শিখেছি, পুরোটাকে সিস্টেম কল্পনা করলে ভিতরে ভিতরে এগুলোর মধ্যে ভিতরে ভিতরে যে বল, ভিতরে ভিতরে যে বল, সেগুলো ইন্টারনাল বলের মতো কাজ করবে। ভিতরে ভিতরে বল ইন্টারনাল বলের মতো কাজ করবে। তাহলে ভিতরে ভিতরে বলগুলো হচ্ছে ইন্টারনাল বলের মতো কাজ করছে। তাহলে এমত অবস্থায় আমাদের ধরলাম এর মধ্যে টানের মান ধরলাম হচ্ছে, ধরলাম টানের মান একটা ধরে নিই, এর মধ্যে টানের মান ধরলাম টানাটানি, এই টানাটানি ধরলাম T2, আর এর মধ্যে টানাটানি এটা আমি ধরলাম হচ্ছে T1। তাহলে এর মধ্যে টানাটানি আমি ধরলাম হচ্ছে T1, ওকে। এটা এইদিকে, এটা দিলাম এইদিকে, তাহলে এর মধ্যে টানাটানি ধরলাম T1, আর এর মধ্যে ধরলাম T2। এমত অবস্থায় তুমি এই পুরো সিস্টেমের ভর কত? 15 কেজি, 20 কেজি, 25 কেজি। 15 আর 25 60 কেজি হচ্ছে 15, 25 আর 15 40, আর 20 60। তাহলে এখন যদি আমি বের করতে চাই, তাহলে তোমরা জানো সিস্টেমের ওপর মোট এক্সটার্নাল বল, ভিতরে ভিতরে এগুলো তো এক্সটার্নাল বল, ইন্টারনাল বল। তো এক্সটার্নাল বল এটা সমান সিস্টেমের মোট ভর, এম মোট বা নেট ইন্টু এ। এখান থেকে এ পুরো সিস্টেমের ত্বরণ তুমি পাবা, যে পুরো সিস্টেম ওদিকে কত ত্বরণে যাবে। তাহলে এর মধ্যে কত হবে? এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এম নেট। এবার এফ এক্সটার্নাল কত? 120 ভাগ এম নেট কত? 60। টোটাল ভর হচ্ছে 60 কেজি। তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 15 কেজি ওইদিকে যাবে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। এটাও যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, এটাও যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 15 নম্বর বলছে T1 এবং T2 অনুপাত কত? এইটার অনুপাত কত? এটাও আমরা সংক্ষেপে করে ফেলবো। এটা যেমন সংক্ষেপে করছি, ওটা সংক্ষেপে করে ফেলবো। এটা জাস্ট একটুকু। আদারওয়াইজ আমাকে কি করতে হতো? এখানে সূত্র পালাতে হতো। 120 - T1 = MA ধরে নেওয়া লাগতো, যে এ ত্বরণে যাচ্ছে, এটাও এ ত্বরণে যাচ্ছে, এটাও এ ত্বরণে যাচ্ছে। এখান থেকে আমার আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করে আমাকে ফালানো লাগতো T1 - T2 = MA। এখানে ফালানো লাগতো T2 = MA। এইগুলোকে সলভ করা লাগতো, অঙ্কটা অনেক বড় হতো, কিন্তু আমরা সংক্ষেপে করে ফেলবো জাস্ট এতটুকু। এবার আমরা এর পরটাও সংক্ষেপে করে ফেলবো। T1 এবং T2 অনুপাত কত? তুমি একটা কাজ করো, তুমি আমার দিকে দেখো। তুমি বুঝতে পারছো এই বস্তুটা কত বল লাভ করতেছে? এই বস্তুটা স্যার ভর ইন্টু ত্বরণ। তাহলে 25 ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ মানে 25 এ। তাহলে এর মান কত পেলা তুমি? 2। তাহলে 25 ইন্টু এ মানে 25 × 2 = 50। তার মানে T2 ভ্যালু হচ্ছে আমাদের 50 নিউটন। ও মাই গড। এবার বলো তো দেখি এ কত বল ফিল করতেছে? এ কত বল ফিল করতেছে? তাহলে নিউটন ভিতরে 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 ভেঙে ফেলছে, এখন ভিতরে ভিতরে ভেঙে ফেলছি। তাহলে এ কত বল ফিল করছে? এ শুধু এ কত বল ফিল করছে? শুধু এটা। তাহলে ভর ইন্টু ত্বরণ, এর ভর কত? 15, ত্বরণ কত? 2, 15 × 2 = 30। তাহলে এ বল ফিল করতেছে 30 নিউটন। তাহলে ওইদিকে দেওয়া হচ্ছে 120 নিউটন, কিন্তু এ ফিল করতেছে 30 নিউটন। তাহলে বাদ বাকি বলগুলো এই পাশে চলে গেছে। তাহলে বলো তো এইদিকে কত বল চলে গেছে? এইদিকে চলে গেছে বাবা 120 থেকে 30 বাদ দিলে হচ্ছে 90 নিউটন। তাহলে আমার ইউটিউবে ক্লাসগুলো করো, এগুলো ডিটেলস বলা আছে, ওকে। তাহলে ওইদিকে 120, এদিকে হচ্ছে 90। দেখো দূরে টানাটানির ফলে এ পাইলো কত? 30। তার মানে এই দড়ির মধ্যে টানের মান কত? 90। তাহলে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 90 নিউটন। এবার আমাকে বলো T1 এবং T2 মধ্যে এর অনুপাত কত? তাহলে T1 ভাগ T2 মানে কত হবে? T1 ভাগ T2 এটা সমান হবে, ওপরে হচ্ছে 90, নিচে হচ্ছে
50 কাটাকাটি করলে 9/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 9/5 বা 9:5, 9:5, এই যে 9:5, তোমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এইটা 9:5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা কি দেওয়া আছে? নিচের উদ্দীপকটা এটা খেয়াল করি আমরা একটু বাবুরা। এটা আমাদের এ নামক একটা বস্তু, যেটা কিনা ওইদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা বি নামক একটা বস্তু, হ্যাঁ, এটা এইদিকে আসতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এবার সংঘর্ষের পরের অবস্থা হচ্ছে এটা, তা আমরা এখানে যদি স্কেচ আঁকানোর চেষ্টা করি, তোমাদের যদি বোধগম্য না হয়, আমরা একটু বড় করে আঁকানোর চেষ্টা করি। এইটা সংঘর্ষের আগের অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা। আমার লেখা খুব বেশি ভালো না, মাফ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 5 কেজি, এটা হলো 5 কেজি, আর এটা হলো আমাদের 4 কেজি, 6 কেজি। এটা এইদিকে আসছে আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড, আর এটা ওই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা। এবার সংঘর্ষের পরের অবস্থা, আমরা একটু কালিটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা, চেক করে রাখো। এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। এটা ভর কত কেজি স্যার? এটার ভর কত কেজি? এটা ভর 5 কেজি, এটা ভর হচ্ছে 5 কেজি, আর এর ভর হচ্ছে 6 কেজি, তো আমাদের 5 কেজি যাচ্ছে কোন দিকে? আমাদের 6 কেজি যাচ্ছে হচ্ছে ওই দিকে, 6 কেজি যাচ্ছে আমাদের ওই দিকে, আর 5 কেজি যাচ্ছে আমার এই দিকে। তো 5 কেজির বেগটা দেওয়া আছে, দেখো 5 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এগুলো কিন্তু দেখো সিলেট বোর্ডে আসছে, 2017-তে আসছিল। তাহলে এই অবস্থা 6 কেজি। এবার দেখি আমাদের প্রশ্ন কি চাচ্ছে, এ ও বি, এটা হলো এ, এটা হলো বি। এ ও বি বস্তুদ্বয় পরস্পরের বিপরীত দিকে একই রেখা বরাবর চলে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের পর তারা নিজ নিজ গতিপথের বিপরীত দিকে চলছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2017। ওকে, বিপরীত দিকে চলছে। সংঘর্ষের পর বি বস্তুর বেগ কত হবে? এটা কোনো কোশ্চেন হলো? সংঘর্ষের পর এই বস্তুটার বেগ কত হবে সেটা আমার চাচ্ছে। এটা এ, এটা বি। তাহলে আমরা এখানে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি কাজ করতে পারবো। ভরবেগ সংরক্ষণশীলতা নীতি যদি কাজ করি, আদি ভরবেগ কত আমি কি সংক্ষেপে করে দিলাম এক লাইনে। ওকে, এই সিস্টেমের ভর বেগ কত, টোটাল ভরবেগ কত, সিস্টেমের টোটাল ভরবেগ, আমি ইন্ডিভিজুয়াল বের করবো না, টোটাল বের করবো। স্যার টোটাল ভরবেগ বের করবেন? হ্যাঁ, টোটাল ভরবেগ। টোটাল ভরবেগের 4-5 20, আর এটা হচ্ছে 5-6 30। তাহলে 20 থেকে 30 বাদ দিলে -10। এখানে সিস্টেমের টোটাল ভরবেগ কত? ভর ইন্টু বেগ। স্যার -25, 5-5 25, -25 প্লাস ভর 6 ইন্টু বেগ ভি, ওই দিকে বেগটা পজিটিভ। তাহলে এখান থেকে এটা নিয়ে আসো, তাহলে 15। তাহলে ভির মান হবে আমাদের হচ্ছে 15/6, 25 এবার নিয়ে আসো, প্লাস হয়ে যাবি 10 থেকে 25 বাদ 15, তাহলে 6 দিয়ে ভাগ। তাহলে এটাকে আমি যদি দেখার চেষ্টা করি, 25/6 মানে কি? এটা মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 30, আর এটা 2 দিয়ে গুণ করলে 12। ওকে, 15/6। আমরা একটু ভাগ করলে 3 দিয়ে করলে 3 2 6, 3 2 6, 3 5 15। তাহলে 5/2 মানে হচ্ছে 2 2 4, 2.1 10, 5 2 10, 2.5। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা 2.5 মিটার পার সেকেন্ড। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোশ্চেনটা কি করছে একটু দেখে আসি। নিচের কোশ্চেনটা করছে আই লাইক ইট। দেখো তুমি কিছু বুঝতে পারো কিনা। উপরোক্ত সংঘর্ষের ক্ষেত্রে, উপরের সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে, না সংঘর্ষিত অস্থিতিস্থাপক হবে? নিচের কোনটা সঠিক আমাকে দেখাতে বলছে। দেখো তুমি এটা কিন্তু হয় ট্রিকি একটা কোশ্চেন করছে, অনেক ট্রিকি একটা কোশ্চেন করছে। দেখো তো তুমি এই কোশ্চেনটা বুঝতে পারো কিনা। উপরোক্ত সংঘর্ষের ক্ষেত্রে দেখো আমি তোমাকে কিছু সংঘর্ষের কথা বলি। বিশেষ করে দুটি বস্তু সংঘর্ষ হওয়ার সময় যে বেগে এরা কাছে আসবে, সংঘর্ষের পর ওই ভেলোসিটিতে, অর্থাৎ সংঘর্ষের আগে যে আপেক্ষিক বেগে কাছে আসবে, সংঘর্ষের পরে যদি ওই আপেক্ষিক বেগেই দূরে চলে যায়, সেটাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ হওয়ার পর
যদি দুমড়ে মুচড়ে একসাথে যায় সে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ হওয়ার আগে যে আপেক্ষিক বেগে এরা কাছে আসবে সেই আপেক্ষিক বেগে দূরে না চলে, মানে সেই আপেক্ষিক বেগে যদি দূরে না যায় এটাকে বলা হয় আংশিক স্থিতিস্থাপক। তো চেক করে দেখো তো ভাই, যে বেগে কাছে আসে সে বেগে দূরে গেছে কিনা। এরা তো মিলিত বেগে যায়নি, মিলিত বেগে গেলে তো এরকম করে দিত না, তাহলে এর মিলিত বেগে যায়নি। এটা হচ্ছে তার মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ নয়, প্রপার মানে একবারে 100% অস্থিতিস্থাপক সংঘর্ষ নয়। আচ্ছা স্যার, দেখো তো কত বেগে কাছে আসতেছে, এদিকে যাচ্ছে 4 বেগে, ও আসতেছে কত বেগে, এ যাচ্ছে 4 বেগে, ও আসতেছে 5 বেগে। তাহলে এইভাবে যদি মুখোমুখি আসে তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ হচ্ছে 9, তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 9। এবার যখন দূরে চলে যাচ্ছে, এ যাচ্ছে 5 বেগে, আমরা অ্যান্সার পেলাম 2.5 মিটার পার সেকেন্ড। তার মানে এ যাচ্ছে কত বেগে, এটা হচ্ছে 5 আর 2 7, 7.5 মিটার পার সেকেন্ড বেগে দূরে চলে যাচ্ছে, আর 9 মিটার পার সেকেন্ড বেগে কাছে আসতেছিল দ্রুত, দূরে যাচ্ছে স্লো। এটা তাহলে কি সংঘর্ষ? এটাই আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। যেহেতু আমাদের বইয়ে ম্যাক্সিমাম বইয়ে আংশিক স্থিতিস্থাপক নাই, স্থিতিস্থাপককে দুইভাবে সংজ্ঞায়িত করেছে, অতিকায় স্থিতিস্থাপকও নাই। একটা পার্ট স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। আংশিক স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপকের মধ্যে দিয়ে পালাইছে। তাহলে এটা আমরা বলবো, যেহেতু আংশিক স্থিতিস্থাপক আমাদের সিলেবাসে নাই এবং এখানে উল্লেখ করেনি, এখানে শুধুমাত্র ওই যে অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা শুধু লেখা আছে, এটা তো স্থিতিস্থাপক না। কারণ যে বেগে কাছে আসবে সে বেগে দূরে যাওয়া লাগতো, কাছে আসছে 9 বেগে, দূরে যাওয়া লাগতো 9 বেগে। তার মানে এটা 100% শিওর স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। তাহলে স্যার কোনটা হবে? আংশিক স্থিতিস্থাপক। কিন্তু আংশিক স্থিতিস্থাপক তো নাই। তাহলে সকল সংঘর্ষে, সেটা হোক স্থিতিস্থাপক, সেটা হোক অস্থিতিস্থাপক, সেটা হোক আংশিক স্থিতিস্থাপক, সেটা হোক অতিকায় স্থিতিস্থাপক, ভরবেগ সংরক্ষণশীল থাকবে যদি এক্সটার্নাল কোনো বল না থাকে। তার মানে এটা আমার রাইট, 1 নাম্বারটা তো আমার হবেই হবে। এবার প্রশ্ন হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীল থাকবে কিনা। যদি স্থিতিস্থাপক হতো তাহলে সংরক্ষণশীল ধরতাম, কিন্তু স্থিতিস্থাপক না, তার মানে এটা কাটা, এটা হবে না, এটা বাদ। এবার 3 নাম্বারটা নিয়ে সমস্যা, সংঘর্ষ যদি অস্থিতিস্থাপক হবে, এটা তো আংশিক স্থিতিস্থাপক, কিন্তু যেহেতু সিলেবাসে আংশিক স্থিতিস্থাপক নিয়ে কথা কম বলা হয়েছে, শুধু স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক নিয়ে বলা হয়েছে, যেহেতু স্থিতিস্থাপক না তার মানে এটাকে আমরা ধরবো অস্থিতিস্থাপক। তার মানে অ্যান্সার হবে 1 এবং 3। নেক্সট কোশ্চেন, ভালো একটা কোশ্চেন ছিল। 45 কেজি ও 65 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 2.5 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড ও 2.5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে আসার সময় একে অপরের সাথে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না, অনেক বেশি কঠিন কোশ্চেন। এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না, এটা তুমি 1 লাইনে করে ফেলাবা। আমি শুধু বলে দিচ্ছি, সংঘর্ষের আগে সিস্টেমের ভর 45, বেগ 12। এবার দেখি একই দিকে বিপরীত দিক থেকে, বস্তুদ্বয় পরস্পর বিপরীত দিক থেকে, তাহলে -65 ইন্টু 2.5, এটা সংঘর্ষের আগের ভরবেগ। সংঘর্ষের পরের ভরবেগ কত হবে? যেহেতু মিলিত বেগে চলছে, তাহলে 45 প্লাস 65 ইন্টু ভি, এখান থেকে ভির মান বের করবা এবং ভির মান সম্ভবত 3.43 পাবা। ক্যালকুলেটার মারো, এদের বিয়োগ করো, করে এদের ভাগ করো, এটা পাবা 3.43। তাহলে নেক্সট কোশ্চেন, 10 কেজি ভরের পড়ন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাধা 78 নিউটন? খুব সহজ ম্যাথ স্যার, এটা কি করে দিতে হবে বলো? এটা কি করে দেব? পারবা না তোমরা? এখানে কনফিউশন আছে, তোমার সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। দেখো আমি তোমাকে এখন বলে দিই কি করতে হবে তোমার। 10 কেজি ভর, এই বস্তুর হলো 10 কেজি ভরের বস্তু, তাহলে বস্তু ভর হচ্ছে 10 কেজি। দেখো কি কারবার, ভরের বস্তু 10 কেজি ভরে পড়ন্ত বস্তু ত্বরণ কত? ত্বরণ চাচ্ছে। তো এই 10 কেজি ভরে বাতাস বাধা, বস্তু যখন নিচের দিকে পড়ে তো বাতাস বাধা দেয় ড্রাগ ফোর্স কোন দিকে? ওপর দিকে। তার মানে বাতাস বাধা দিচ্ছে ওপরের দিকে, তাহলে বাতাস বাধা দিচ্ছে ওপরের দিকে, এইদিকে বাতাস বাধা দিচ্ছে কত নিউটন? 78 নিউটন। এবার বস্তু কত বেগে নিচে পড়তে চায়, কত বলে নিচে পড়তে চায়,
স্যার নিচে অভিকর্ষ বলে পড়তে চায়, সেই অভিকর্ষ বলের মান কত? সেই অভিকর্ষ বলের মান হচ্ছে 10 ইন্টু 9.8 সমান সমান 98 নিউটন। এইটা তাহলে বাবা এবার এটা থেকে বাদ দাও, লব্ধি বল দিতে বস্তু নিচের দিকে পড়বে। তাহলে লব্ধি বল কত হচ্ছে? 98 মাইনাস 78 লব্ধি বল ইকুয়াল এম এ 10 ইন্টু এ। এর মান কত হচ্ছে খেয়াল করো, এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 98 মাইনাস 78 অর্থাৎ 28টা 10 এ 10 এর ভ্যালু হচ্ছে 20। এবার এর ভ্যালু হচ্ছে 20 ভাগ 10 কাটাকাটি করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আছে কোনো অ্যান্সার? না স্যার। তার মানে অ্যান্সার হবে আমাদের নান। এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু কথা আছে, যদি বাই চান্স, মনোযোগ দিও মনোযোগ দিও, যদি বাই চান্স, আমি আরেকটা অঙ্ক নিয়ে আসবো, বোর্ডে আসো ম্যাথ, এই সেম ম্যাথ রিপিট হয়েছে, সেম ম্যাথ রিপিট হয়েছে। যদি বাই চান্স এই বিষয়টা না থাকে তখন কিন্তু তোমার সমস্যা আছে। যদি এই বিষয়টা না থাকে, যদি এই বিষয়টা আমাদের না থাকে তখন কি করবা? ওকে, এখন দেখো এখন কি অ্যান্সার করবা, এরকম অঙ্ক তো আছে, এইটা একই ম্যাথ বাবা। তখনকার অ্যান্সার হবে 2.2। কিভাবে স্যার? তখন কিন্তু এই ম্যাথটা এভাবে করতে হবে, তখন কিন্তু এভাবে করলে চলবে না। তখন কি, হোয়াট ইজ দিস? এটা হলো 10 কেজি, 10 কেজি। একটু খেয়াল করে দেখো, ওপর দিকে 7 8, নিচের দিকে mg, m হলো 10, g হলো 10। এটা ধরলেই তো অঙ্কের অ্যান্সার পাওয়া যাচ্ছে। আমি তোমাকে ক্লিয়ার করে বলতেছি ঘটনা কি করবা। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 22 লব্ধি বল 22 ইকুয়াল 10 এ, এর ভ্যালু হবে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যান্সার হবে আমাদের 2.2। স্যার এখন তাহলে করবো কি? দুটো কাজ দেখো, এর আগে তোমাকে আমি যেটা বলছিলাম, যদি এখানে আর একটা অপশন দিয়ে নাম্বারটা দিয়ে যদি দেয় এটা নান লেখা থাকে তাহলে তোমাকে নানে দিতে হবে। কেন স্যার 2.2 এভাবে কনসেপ্টে 2 দিতে হবে না? না, এখানে তো জির মান তোমার বলেনি 9.8, বা জির মান কি বলেনি যে 10, এটা কি বলে দিছে প্রশ্নে? কি বলে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার? এটা কি প্রশ্নে বলে দিছে? যেহেতু এটা প্রশ্নে বলেনি তার মানে 10 ইউজ করা যাবে না। তাহলে স্যার আপনি যে ইউজ করে যে বের করলেন, যেহেতু এটা অপশনে নাই তখন 10 ধরে কাছাকাছি অপশন যেটা সেটা বসে দেবো। যদি এটা না থাকে তাহলে অ্যান্সার হবে 2.2, আর যদি নান অপশন থাকে তাহলে একই ম্যাথের অ্যান্সার হবে নান। এইটা তার মানে তোমার নান থাকলে নান অ্যান্সার দিতে হবে কত ধরিয়া? 9.8, কারণ কোনো কিছু বলেনি তার 9.8 ধরবো, আর 9.8 ধরলে হবে নান, মানে কোনো কিছুই না। এবার যদি তোমার এটা না থাকে, চারটা অপশন আছে, তখন তুমি কি করবা? তখন তুমি 10 ধরে কাছাকাছি এই যে 2.2 অ্যান্সার দিয়ে দিবা। এখানে 2 আসলেও তো তোমার এরকম থাকলে কি তুমি ফ্রি দিয়ে আসবা নাকি? না, তখন তুমি এই যে 2-র কাছাকাছি যে অ্যান্সার 2.2 এটা তোমাকে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। নেক্সট কোশ্চেন, 16 কেজি ভরের একটি স্থির বস্তু, বস্তুর ভর হচ্ছে 16 কেজি, 16 কেজি ভরের স্থির বস্তুর উপরে 4 সেকেন্ড ধরে 8 নিউটন বল প্রযুক্ত হলো। উক্ত বস্তুর বেগের পরিবর্তন তোমার চাইছে। এটা আসছিল বুয়েট 11-12-তে। অঙ্কটা দুইটা প্রসেসে করাবো, অ্যাটলিস্ট দুইটা প্রসেসে করাবো। নাম্বার 1 প্রসেস, সেটা হচ্ছে 9-10-এর প্রসেস, 9-10-এর প্রসেস আর ইন্টারমিডিয়েট প্রসেস। 9-10-এর যে প্রসেসটা সেটা হচ্ছে এই অঙ্কটা তুমি যদি ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান আর ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত, এটা যদি জেনে থাকো অঙ্ক লাগবে 1 মিনিট। যেমন এম, ক্যালকুলেটর লাগবে না, এম ভি মাইনাস ইউ সমান সমান এফ ইন্টু টি, এফ ইন্টু টি মানে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তনকে বলা হয় বলের ঘাত। তুমি যদি জেনে থাকো তাহলে ভি মাইনাস ইউ সমান সমান এফ এর মান কত? এফ এর মান কত? 8, টাইমের ভ্যালু কত? 4, ভর দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ভর হচ্ছে কত? 16, এই কাটো 2, এই কাটো 2, অতএব বেগের পরিবর্তন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট ম্যাথ। আণবিক মেঝেতে স্থির অবস্থায় 800 নিউটন ওজনের একটি ঝুড়িতে সরাতে কমপক্ষে এত নিউটন
200 নিউটন আনুভূমিক ধাক্কার প্রয়োজন, স্থির অবস্থায় ঘর্ষণ বলের সহগের মান কত? অ্যাটলিস্ট এত বল দিলে বস্তু নড়ি নড়ি ভাব হয়, যাবে যাবে ভাব হয়, গতিশীল হওয়ার উপক্রম হয়, তাহলে এই বলের নাম হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এই অঙ্ক করতে লাগবে 1 মিনিট। খবরদার এই অঙ্ক করতে গিয়ে এই যে স্থির অবস্থায় এত ওজন mg ইকুয়াল 800 এটা ধরে m এর মান বার করিয়া আবার ওই জেলাও সেই কদু করার দরকার নাই। আমি যেভাবে প্রসেস মেনটেন করতেছি তুমি জাস্ট এই প্রসেসটা মেনটেন করো। যেমন এফ এইচ ইকুয়াল কত? মেও এইচ ইন্টু আর। বাবা বডি যদি এখানে থাকে তাহলে নিচে দিয়ে কি থাকে? এম জি, ওপর দিয়ে কি থাকে? প্রতিক্রিয়া বল আর। তাহলে আর ইকুয়াল কত? এম জি, আর এখানে এম জির ভ্যালু দেওয়া আছে 800 নিউটন। অঙ্কতে শেষ। এটার মান কত স্যার? 200। স্থিতি ঘর্ষণ বল 200, আর এটার মান কত? এটা তো চাচ্ছে, আর এটা কত স্যার? 800। তাহলে এবার মিউএসের মান কত হবে? 200 ভাগ 800। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? এটা কাটো, এটা কাটো, 1/4 0.25। তাহলে অ্যান্সার হচ্ছে 0.25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.25। এরপরে কোশ্চেনটা দেখো। আনুভূমিক দিকে গতিশীল 50 গ্রাম ভরের একটি বল 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত হবে? এটা আমাদের বুয়েটে আসছিল, এটা 9-10 সেশনে বুয়েটে আসছিল। চমৎকার একটা ম্যাথ, চমৎকার একটা ম্যাথ। একটু ম্যাথটা আবার পড়ো, আমি কিছু ডাটা এখানে তুলে ধরছি, তুমি একটু দেখো। প্রথম ডাটা হচ্ছে আনুভূমিক দিকে গতিশীল, মানে ভূমি বরাবর গতিশীল, 50 গ্রাম ভরের, ভর দেওয়া হচ্ছে 50 গ্রাম, একটি বল 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে দেয়ালে, দেয়ালটা তার মানে এভাবে আছে, দেয়ালে ধাক্কা খেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলে বলের ঘাত কত হবে? এটা আমাদের চাইছে। তো প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই জানো বলের ঘাত এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তার মানে ভরবেগের পরিবর্তন থেকে আমরা এখানে বলের ঘাতটা বের করব। কিন্তু বেগের পরিবর্তন এখানে পোলাপান ঝামেলা পাকায় ফেলে। বেগ একটি ভেক্টর রাশি, এটা কিন্তু দিক সহ চিন্তা করতে হবে। যেমন 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 এটা একটা দেয়াল, এই দেয়ালে একটা বল, এটা একটা বল, এই বলটা এসে এই দেয়ালে ধাক্কা খাওয়ার পর আমি আবার রিব্যাক দিচ্ছি, একই জায়গায় দিলে হয়তো তুমি বুঝবা না, একটু দূর থেকে দিচ্ছি, যায় ধাক্কা খাইয়ে চলে আসছে। তো যাওয়ারটা আমি একটু উপরে দিলাম, এইখানে গেছে কত বেগে? 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খাইছে, এবং ব্যাক করছে সে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছে। বলের ঘাত চাচ্ছে। দেখো বলের কিন্তু ভর দেওয়া আছে, ভর কত কেজি? 50 গ্রাম। তাহলে বলের ঘাত এটা মানে আমরা জানি ভরবেগের পরিবর্তন, তাহলে যে এটা মানে হচ্ছে বলের ঘাত যে, তাহলে বলের ঘাত যে ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। মনে রাখতে হবে এখানে বেগ একটি ভেক্টর রাশি, ওই দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এই বেগটা যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই বেগটা হবে নেগেটিভ। আমরা এই নেগেটিভ এবং পজিটিভ দিয়ে বেগের যে ভেক্টর রূপ সেটা প্রকাশ করলাম, কারণ মান তো কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে আসলে আমরা এগুলো বের করতেছি ভেক্টর রূপ, তো মনে মনেই বের করি। এম 50, ভি শেষ বেগ -10, মাইনাস সূত্রে মাইনাস, এটা এই যে এই মাইনাসটা হচ্ছে সূত্রে মাইনাস, আদি বেগ 20, এই হলো আমাদের -50 × 30 এইটা। এবার ডিভাইডেড বাই আমার এটা কিসে আসছিল? 50 × 30 এটা কিসে আসছে? এটা কিন্তু আসছে বাবা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আসছে। কিন্তু আমরা এটা বানাতে চাই কেজি মিটার পার সেকেন্ড। তাহলে গ্রামকে কেজি বানাতে চাইলে 50 × 30, গ্রামকে কেজি বানাতে চাইলে 1000 দিয়ে ভাগ, ইন্টু সেন্টিমিটারকে মিটার বানাতে চাইলে 100 দিয়ে ভাগ। তাহলে এটা আসলো কি বাবা? কেজি মিটার পার সেকেন্ড। এই একক কনভার্ট করাটাই এখানকার খেলা।
এবার আমরা যদি এখানকার শূন্য কেটে ফেলি, তাহলে বিষয়টা কেমন লাগে? এই শূন্য কাটা, এটা দিয়ে এটা কাটা, তাহলে 3 5 15, 15কে 1000 দিয়ে ভাগ করলে হবে -0.015 কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার আমাদের পেয়ে গেছি, এটা আমাদের অ্যান্সার। ওকে ওকে, তোমরা কি বুঝতে পারছো? চমৎকার, এটা আমাদের অ্যান্সার। আমরা একটু অ্যান্সার খুঁজে আসি। এই যেটা আমাদের অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ করে দিকে। এখানকার একটা ট্রিক্স হচ্ছে কি, ওইদিকের বেগ ধনাত্মক ধরে এদিকের বেগের চিহ্ন নিয়ে নিছি, কারণ বেগ তো ভেক্টর রাশি, এই মাইনাস আর প্লাসের মধ্যেই ভেক্টর ঢুকাই দিছি। নেক্সট ম্যাথ। এম ভরের একটি ব্লক আনত তল বে, আনত তলটা দেখা যাচ্ছে, থিটা দেওয়া আছে দেখো, তল বে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে, আনত তল বে উপরের দিকে উঠছে। আচ্ছা, আনত তল মানে ইনক্লাইন প্লেন, হেলানো তল। এই যে কোনো একটা তল এরকম থেকে যদি আমি হেলায়ে ফেলি, ভূমির সাথে যদি নত করে ফেলি, এরকম সিজদার মতো নত করে ফেলি, এটা হচ্ছে আনত তল। তাহলে এম ভরের একটি ব্লক, এম ভরের একটি ব্লক, এই ভরটা হচ্ছে এম, এম ভরের একটি ব্লক, এই ব্লকটা ভর হলো এম, এই কোণটার নাম হচ্ছে থিটা, প্রশ্নে দেওয়া আছে, ওপরের দিকে উঠছে। কিভাবে উঠছে? একটু কোশ্চেনের দিকে একটু যদি খেয়াল করো, দেখবার সমবেগে উপরে উঠছে। আমি তাহলে প্রশ্ন একবার পড়ি। চিত্রে এম ভরের একটি ব্লক আনত তল বেয়ে উপরের দিকে উঠছে, ব্লকটি সমবেগে চললে এফ এর মান কত? বাবা সমবেগে কখন চলে? যখন কাটাকাটি হয়। কি রিলেশন? রিলেশন কাটাকাটি হলে তুমি না, রিলেশন না, ম্যাথ, বল কাটাকাটি, কাটাকাটি। তাহলে এই কাটাকাটি হলে তখন কেমনমাত্র টোকা দিলে বস্তু সমবেগে যায়, এটা আমরা জানি। তাহলে একটু খেয়াল করি, মজা করে পড়লে বড় হও, মানে বোরিং, মানে বিরক্ত লাগে, লাগাতে কথা না। ইন্টারমিডিয়েটে একটু রসকস না থাকলে কেমনি হয়? বাচ্চাদের একটু রসকস দিতে হয়। হ্যাঁ, আই এম সরি। নিচের দিকে কি বাবা? আমরা জানি এম ভরের বস্তুর নিচের দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে এমজি, এমজির একটা অংশ এই দিকে কাজ করবে। এটা যদি থিটা হয়, আমরা সবাই জানি এটা থিটা হয়, তাহলে এমজির এই দিকে অংশ কত হয় বাবা? এমজি কস থিটা। আর একটা অংশ যার সাথে কোন সেদিকে এমজি কস থিটা, আর অন্যদিকে কি হবে? এই দিকে হবে কত স্যার? এই দিকে হবে এমজি সাইন থিটা। তো আজকে যেহেতু তলে কোনো ঘর্ষণের কথা উল্লেখ করেনি, তাহলে এই প্রতিক্রিয়া বলে দরকার নাই। তার মানে এই এমজি তো লাগবেই না, বিকজ অফ এমজিকে ভেঙে ফেলছি, সেই সাথে আজকে এমজিরও দরকার নাই। ওকে, তাহলে বলো তো দেখি, এই বস্তুর ওপরে নিচের দিকে শুধু অভিকর্ষ বলের একটা অংশ কাজ করছে, শুধু অভিকর্ষ বলের একটা অংশ কাজ করছে। আমি যদি ওই দিকে মানে এমজি সাইন থিটার বিপরীতে ইঞ্জিন দ্বারা একটা বল দেই, সেই বলের নাম দিলাম এফ। এই বল আমি দিতে পারি, তুমি দিতে পারো, কোনো এক্সটার্নাল এজেন্ট দিতে পারে, কোনো ইঞ্জিন দিতে পারে, গাড়ির ইঞ্জিন, বস্তুর ইঞ্জিন দিতে পারে। তো যদি ওইদিকে এফ নামক বল ওই দিকে দেওয়া হয়, এই বলের মতো করে যদি ওই বল হয়, অর্থাৎ এই বলের মান 20, ওই বলের মানও 20, তাহলে এই বস্তুটা ওপরের দিকে টোকা দিলে সমবেগে চলবে। তার মানে আমাদের কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, এফ এর মান হতে হবে এমজি সাইন থিটার সমান। চলো টিক মার্ক দিয়ে ফেলি। ইয়াচ গ নাম্বার আমাদের অ্যান্সার এমজি সাইন থিটা। তাহলে এফ এর মান কত? এমজি সাইন থিটা। এটা বাবা আসছিল ফার্স্ট 12-13-তে। ফার্স্টের কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয় এবং কনসেপচুয়াল কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন, এম। আমার সহকারী এখানে একটু ভুল করছে, এই এমটা নিচের দিকে একটু দেখলে তুমি বুঝতে পারবা, MO2M লেখা আছে, MO2M লেখা আছে, দেখো এটা 2M, তাহলে এটা আমাদের হবে ছোট হাতের এম, তাহলে এটা হচ্ছে ছোট হাতের এম, ছোট হাতের এম,
এবং 2m ভরের দুটি গোলক বিপরীত দিক থেকে যথাক্রমে ভি ও মাইনাস ভি বেগে এসে পরস্পরকে ধাক্কা দিয়েছে। এরপর m এবং 2m এর গতিবেগ যথাক্রমে কত হবে এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, কি কঠিন না সহজ? কঠিনও না সহজও না, দুটোর মাঝামাঝি। কটা প্রসেসে করাবো? অ্যাটলিস্ট দুটো প্রসেস। একটা হচ্ছে ক্লাসে করানো বেসিক থেকে, আর একটা হচ্ছে সূত্র দিয়ে। তো আমি যেটা বলি, বারবার বলি, কনসেপ্ট থেকে ম্যাথ করবা, কনসেপ্ট থেকে ম্যাথ করবা, কোনো সূত্র থেকে ম্যাথ করবা না। কিন্তু তোমরা পছন্দ করো কোনটা? সূত্র থেকে ম্যাথ করা। তাই প্রথমেই তোমাকে কী দিয়ে করাবো? সূত্র দিয়ে। তারপরে কী দিয়ে করাবে? কনসেপ্ট থেকে। চলো তাহলে প্রথমেই আমরা করবো সূত্র দিয়ে ম্যাথ। সূত্র কি বলে? দুটো বেগ চাইছে। তো আমরা জানি দুটো বেগ যদি টকরায়, সংঘর্ষ, কলিশন হয়, এরপরে দ্রুম, এরপরে যে বেগগুলো হবে সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ v1 সমান সমান 1 দিয়ে শুরু, আমার থেকে সূত্র মুখস্থ করে নাও, m1, 1 দিয়ে শুরু, 1 দিয়ে, এখানে 1 দিয়ে v1 দিয়ে শুরু, এখানে m1 দিছি, তারপর মাইনাস দিবা, তারপরে m2 দিবা, ডিভাইডেড বাই m1 প্লাস m2, দুটো যোগ করবা, করার পরে v1 এখানেও দিবা e1 প্লাস, এতক্ষণ 1 দিছিলা, এখন 2 দিবা, 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, এবার কি বলল? এবার বলল v1 সমান সমান m এর মান তো m1 এর মান তো m, আর ওদের মান 2m ডিভাইডেড বাই m প্লাস 2m মানে 3m। ক্লিয়ার? ক্লিয়ার? u1 প্লাস 2m2, তাহলে হচ্ছে 2m2 মানে হলো 2m, তাহলে ইন্টু 2m ডিভাইডেড বাই m প্লাস 2m মানে 3m প্লাস u2। দ্যাটস ইট, দ্যাটস ইট। এবার চলো দেখে আসি, এই u1 এর মান প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ভি, আর এই জায়গার u2 এর মান প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে স্যার? মাইনাস ভি। ওকে, এবার আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস m বাই 3m ডিবা ইন্টু ভি প্লাস 4m বাই 3m ইন্টু মাইনাস ভি। ওকে ওকে, m কাটা, m কাটা, এখান থেকে দেখবা মাইনাস ভি বাই 3 প্লাস না মাইনাস মাইনাস 4v ভাগ 3, তাহলে 4v ভাগ 3, তাহলে 4v ভাগ 3 এইটা। তাহলে এখানে থাকলো 1.5 টাকা, না 1.5 টাকা না, এখানে থাকে 1.33, আর এখানে থাকে 0.33, তাহলে এখানে থাকবে মাইনাস 5/3 ভি। কোথায় আছে নাকি? ও মাই গুডনেস, একটা অ্যান্সারই আছে, -5/3 -5v/3, আরগুলো তো চেক করার কোনো দরকারই নাই। তবে যদি চেক করতে চাও তাহলে তুমি v2 যে অন্য একটা সূত্র আছে সেই সূত্র দিয়ে তুমি চেক করতে পারো। তবে আমি এই প্রসেসে তোমাকে ম্যাথ করাবো না, আমি কনসেপ্ট থেকে ম্যাথ করতে ভালোবাসি। আই লাইক কনসেপ্ট। চলো, তোমাকে ক্লাসে কি কনসেপ্ট দিয়েছিলাম বল? তোমাকে ক্লাসে কি কনসেপ্ট দিয়েছিলাম? তোমাকে বলছিলাম এখানে খেয়াল করো, টকরাইছে, আমাদের সংঘর্ষ আছে দুই রকম, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। এখানে টকরাইছে, তাহলে আমি গেস করতে পারি, আর এই সূত্র তো লিখতে পারি আমি স্থিতিস্থাপকের জন্য, তাছাড়া তো অঙ্কই করা সম্ভব না। তাহলে টকরানো স্থিতিস্থাপক সংঘর্ষ হলে আমি দুটো থিং মাথায় রাখলেই আমাদের হয়ে যায়। এক, কাছে আসার সময় আপেক্ষিক বেগ, দূরে যাওয়ার সময় আপেক্ষিক বেগের মান সেম। 2, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তাহলে ভরবেগ সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ কত? m ইন্টু ভি, এম ভি মাইনাস সংঘর্ষের পর আগের ভরবেগ এখন হয়নি, 2mv। হ্যাঁ, এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ সমান সমান সংঘর্ষের পরের ভরবেগ m ইন্টু v1 প্লাস 2m ইন্টু v2 ইয়াচ্ছার ইন্টু v2 ইয়াচ্ছার। ছিছি হয়ে গেল না? গেলই তো ছাড়।
হ্যাঁ এইটা। ওকে স্যার, ওকে। এবার খেয়াল করি, ইয়াম 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 কাটা, তাহলে আমি কি বলতে পারি না v1 প্লাস 2v2 সমান সমান, এখান থেকে ভি থেকে বাদ দিলে মাইনাস ভি, 1 নম্বর সমীকরণ। এইবার কাছে আসার সময় দূরে যাওয়া, অর্থাৎ দূরে যাওয়ার সময় v2 মাইনাস v1, v2 মাইনাস v1, এটা কাছে আসার সময় আপেক্ষিক বেগ u1 মাইনাস u2, কারণ কাছে আসতে চাইলে u1 বড় হতে হবে, তাহলে u1 মাইনাস u2, u1 কত, u1 হচ্ছে v, সূত্রের মাইনাস, এবার u2 কত, মাইনাস v, তাহলে প্লাস v, তার মানে আমাদের হচ্ছে, আমাদের এখানে হচ্ছে 2v, তাহলে এটা আমি লিখবো হচ্ছে 2v, তাহলে এটা আমি লিখবো হচ্ছে 2v। ওকে স্যার, এটা 2 নম্বর সমীকরণ, 1 2 সলভ করলে কাজ শেষ। দেখো 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 দেখো, এইবার যদি আমি দূরে যোগ করি এটা কাটা, তাহলে 2v2 সমান সমান, এখানে হচ্ছে শুধুমাত্র v, অতএব v হ্যাট হ্যাট, ছি 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 ছি, আপনি সরি 2v2 v2, তার মানে এটা হচ্ছে 3v2, 3v2 সমান সমান, এটা আমাদের হবে হলো, খেয়াল করো শুধু v, তাহলে v2 সমান সমান কত, v2 সমান সমান v ভাগ 3। এবার যদি তুমি এই v-র মানটা, v2-র মানটা এর মধ্যে বসাই দাও, তাহলে তুমি v1-এর মান পাবা। আমরা এখানে v1-এর মান একটা প্রসেসে বের করে রেখেছিলাম, এবার এখানে আরেকটা প্রসেসে v2-র মান বের করলাম। আসলে দুটো এখানে এইভাবে v1 বের করে v2 বের করতে পারবা, আবার এখানে v2 বের করে v1 বের করতে পারবা। তো আমরা দুইটা প্রসেস দেখে দেখলাম, দেখো এটার মান দেখো এটার সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখেছো তুমি এইভাবে। আই লাইক কনসেপ্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো নেক্সট ম্যাথ। একটি গ্লক তার সমান ভরে স্থির অবস্থায় অপর একটি গ্লোককে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পূর্বে গ্লোক দুটির বেগ যথাক্রমে v0 হলে ধাক্কা দেওয়ার পর তাদের বেগ কত হবে, এটা আমার জানতে চাচ্ছে। 7-8-এ আসছিল, তোমাদের এই নলেজটা ক্লাসে দেওয়া হয়েছে। দুটি ভরের বস্তু, এটা একটা ভর, এটা একটা ভর, সংঘর্ষের পর এই অবস্থা, সংঘর্ষের পর ওটি গেল, এটা হচ্ছে সংঘর্ষের আগে। খেয়াল করো, এইটা এর ভর হলো m1, এর ভর হলো m2, দূরে ভর কিন্তু সেম, এখানে m1 সমান সমান m2। এটা কি ছিল, স্থির 0 মিটার পার সেকেন্ড, এর বেগ কত ছিল u1, এর বেগ কত ছিল v, প্রশ্নে বলছে। এই দেখো v এবং 0। ওকে, সংঘর্ষের পরে কত হবে, যেহেতু ভর দুটি সমান m1 এবং m2 সমান, আমরা জানি সমান ভরের দুটি বস্তু একে অপরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মধ্যে বেগের বিনিময় ঘটে। আমি আবার বলছি, সমান ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পর এদের মধ্যে বেগের বিনিময় ঘটে। তো চলো এদের মধ্যে বেগের বিনিময় ঘটাই। দিস ইজ m1, দিস ইজ m2। তাহলে চলো m2টা নিবি m1, m1 তাহলে কত বি স্যার, m2টা কি ছিল 0, তাহলে m1 হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড, এবং m1টা কি ছিল v, এটা নেবে এই 1-এরটা নেবে 2, m1 বেগ কত ছিল v, এবার এর বেগ হবে v মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 0, v, ক নাম্বারটা অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন। 200 নিউটন বল 8 কেজি ভরের বস্তুর উপরে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুর ভর বেগের পরিবর্তন কত হবে, এটা আসছিল ষষ্ঠে আসছিল 6-7। আই লাইক ইট। 200 নিউটন বল 8 কেজি ভরে বস্তুর ওপরে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করলে 200 নিউটন বল 8 কেজি ভরের বস্তুর ওপরে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরে বেগের পরিবর্তন কত হবে। তাহলে চলো অঙ্কটা করে আসি। প্রথমে ধরে নিলাম বেগ 0, যে কোনো একটা ধরলে হয়েছে, 0 ধরলাম। তাহলে বলো তো দেখি বস্তুর উপর প্রযুক্ত বল কত, স্যার 200 নিউটন, ভর কত স্যার 8, তাহলে ত্বরণ কত বি, আমি কিন্তু বাবা এভাবে করব না। তাহলে কি করবেন, আমি এত সহজ কনসেপ্ট থাকতে এটা কেন করব, ভরবেগের পরিবর্তনের হার প্রচলিত বলের সমান, আর ভরবেগের পরিবর্তন
এর নাম ঘাত বল। ঘাত বল থেকে করে ফেলবো। এফ ইন্টু টি সমান সমান এম ইন্টু কে, ভরবেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ। কে বাবা, এফ ইন্টু টি মানেই তো আমার ভরবেগের পরিবর্তন। আমার তো প্রশ্নে ভরবেগের পরিবর্তন চাইছে, তাহলে আমি এখন কি লিখবো? ওয়াও ওয়াও ওয়াও, ভরবেগের পরিবর্তন ডেল পি, এটা মানে কিন্তু ডেল পি। তাহলে ডেল পি সমান সমান এফ ইন্টু টি। এফ হলো 200, টাইম হলো 5। চি 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 চি, এত সহজ ম্যাথ, মিটার পার সেকেন্ড। তুমি মারাগার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এভাবেই করবা। 1000 কেজি কোথায় আছে? এই যে 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, 73 কেজি ভরের একটি বাক্সকে 543 নিউটন আণবিক বলে মেজের ওপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ হচ্ছে এটা। বাক্সের ত্বরণ কত? বাবা, বাক্স কি দিয়ে ত্বরণপ্রাপ্ত হয়? বাক্স লব্ধি বল দিয়ে ত্বরণপ্রাপ্ত হয়। আমি একটু আগে বলছি, বাক্স লব্ধি বল দিয়ে ত্বরণপ্রাপ্ত হয়। কি বল দিয়ে? লব্ধি বল দিয়ে। যে কোনো বাক্স, যে কোনো বস্তু, যে কোনো কিছু একাধিক বল যদি থাকে, লব্ধি বল দিয়ে ত্বরণপ্রাপ্ত হয়। তার মানে কি? তার মানে এটা বস্তু। হ্যাঁ, বস্তুর উপরে, বস্তুর ভর হচ্ছে 73 কেজি। ওকে, কুয়েটের একটা কোশ্চেন, 9-10 একটা কোশ্চেন, 73 কেজি। ওই দিকে বল দেওয়া হচ্ছে আণবিকভাবে, এই যে আণবিকভাবে বল দেওয়া হচ্ছে 543 নিউটন। আর এইদিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল। আছে নাকি ঘর্ষণ বল? ও হ্যাঁ, ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল এফ, এটা যেহেতু ঘর্ষণ সহগ চাইছে, তার মানে গতিশীল অবস্থায় ঘর্ষণ বল আর স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান সেম। তাহলে এফ কে সমান সমান মিউ কে ইন্টু এম জি বা আর ইকুয়াল কিন্তু এম জি, কারণ নিচের দিকে এম জি। তাহলে আর এর পরিবর্তে লিখবো এম জি, যেহেতু এমসিকিউ সলভ করছি, এম জি। ওকে, বাক্সের ত্বরণ চাচ্ছে। তাহলে চলো তো, মিউকের মান কত দেওয়া আছে স্যার? 0.53। এম এর মান কত আছে স্যার? 73 ইন্টু জির মান কত স্যার? 10 ধরতে বলছেন না 9 পয়েন্ট? কিছু বলেনি। তাহলে 9.8। তাহলে লব্ধি বল কত হবে বলো? লব্ধি বল কত হবে স্যার? লব্ধি বল হচ্ছে 543 মাইনাস 0.53 ইন্টু 73 ইন্টু 9.8 সমান সমান এম এ। এটা হচ্ছে লব্ধি বল। ওদিকে প্রযুক্ত বল, এদিকে ঘর্ষণ বল। কাটাকাটি করার পরে ওইদিকে আরও অতিরিক্ত যে বলটা থাকে ওটাই তো লব্ধি বল। লব্ধি বল দিয়ে তো বস্তু ত্বরণপ্রাপ্ত হয়। তো বাক্সের ত্বরণই তো চাইছে। তাহলে এম এর মান কত? 73 ইন্টু এ। এখান থেকে যদি তুমি এক কাজ করো, কি কাজ করো বল স্যার? এখান থেকে যদি কাজ করো, সেটা হচ্ছে এখানে দাও, দিয়ে এই যে 73 দেখতেছো, এটা দিয়ে দাও এখানে ভাগ দিলে তুমি এই অ্যান্সার পাবা। এর অ্যান্সার হবে 164 কাছাকাছি বাই 73, 2.24। এর আনসার হচ্ছে 2.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কোয়েটে একটা ম্যাথ করে ফেললাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 কেজি ভরের একটি বস্তুর ওপরে, কয় কেজি? 3 কেজি। 3 কেজি ভরের একটি বস্তুর ওপরে, 3 কেজি ভরের একটি বস্তুর ওপর 10 নিউটন ভর প্রয়োগ করলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে থাকে। বস্তুর উপর কার্যত ঘর্ষণ বল ক্রিয়া, মানে কত ঘর্ষণ বল ক্রিয়া করছে, এই অঙ্কটা কি করতে হবে? না একা পারবা? না? চলো তো আমার সাথে একটু ভাবো। আমি আবার বলছি, বডির ভর 3 কেজি, 10 নিউটন বল প্রয়োগ করলে বাক্সটি 3 মিটার পার, এখানে প্রয়োগকৃত বল হচ্ছে 10 নিউটন। হ্যাঁ ছি, প্রয়োগকৃত বল হচ্ছে 10 নিউটন। এটা হচ্ছে প্রয়োগকৃত বল। প্রয়োগকৃত বল হচ্ছে 10 নিউটন। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণপ্রাপ্ত হয়। 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বল দিলে এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণপ্রাপ্ত হয়। বডির ভর কয় কেজি? 3 কেজি। বডির ভর হচ্ছে 3 কেজি। তো বলো তো ঘর্ষণ বলের মান কত? 10 নিউটন বল দিয়ে যদি ত্বরণপ্রাপ্ত হতো, তাহলে 10/3, এটা হচ্ছে ত্বরণ, 3-এর একটু বেশি হতো। তার মানে এদিকে কেউ একজন টানে ধরে রাখছে এবং কেউ একজন টেনে ধরে রাখছে, সে কে? সে হচ্ছে ঘর্ষণ বল। তো কত হবে স্যার? 1 নিউটন। ওয়ে
10 থেকে যদি 1 বাদ দেয় তাহলে থাকে 9, তাহলে 3/9 মানে 10। অঙ্কের অ্যান্সার এইটা। তাহলে ঘর্ষণ বলের মান 1 নিউটন। ও বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কুয়েট 7-8-এর একটা অ্যান্সার। সহজ একদম। আমি জানি তোমাদের এগুলো করতেই হবে না। 5 দেখো দেখো ম্যাথ দেখো, ম্যাথ দেখো কত সহজ ম্যাথ। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎ বেগ চাইছে। এটা কোনো ম্যাথ? এটা কুয়েটে আসছিল 6-7 সালে। ভাই ভাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, খেয়াল করো। বন্দুক এবং গুলি উভয়ের আগে ভরবেগ কত ছিল? 0। পরে ভরবেগ কত হবে? 0। তাহলে গুলির ভরবেগ দিয়ে বন্দুকের ভরবেগ ক্যান্সেল হবে। ওকে, তাহলে গুলির ফাইনাল ভরবেগ, কারণ বন্দুক এবং গুলির আদি ভরবেগ ছিল 0, ফাইনাল ভরবেগ তো 0 হবে। তাহলে গুলির এদিকে ভরবেগ যদি হয় 20, তাহলে বন্দুকের ওদিকে ভরবেগ হবে 20, তাহলে এটা দিয়ে কেটে যাবে। এই কনসেপ্টটাই করবো। তো চলো, গুলির এদিকে ভরবেগ 20, বেগ এত, তাহলে এটা ইন্টু 1000 গ্রামকে কেজি বানালাম, তাহলে গুলির ভর ইন্টু গুলির বেগ কত হলো? 1000। 1000 দিয়ে 1000 কাটা, অ্যান্সার থাকলো কত? 20। এটা কার ভরবেগ? গুলির। তাহলে গুলির যদি এদিকে ভরবেগ হয়, তাহলে বন্দুকের ভরবেগ এদিকে। বন্দুকের ভর কত? বন্দুকের ভর কত? 5 ইন্টু বেগ ভি। এই ফলাফল এর সমান। তাহলে বলো তো ভির মান কত হবে? 5v সমান সমান 20, অর্থাৎ v সমান সমান 4 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। 4 মিটার পার সেকেন্ড। কর্মাট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন ডিউ। নেক্সট কোশ্চেনটা ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি 14-15-তে। চলো ম্যাথটা একটু দেখে ফেলি। ওয়াও, আই লাইক ইট, আই লাইক ইট। ফাইন একটা ম্যাথ, আই লাইক ইট, ফাইন একটা ম্যাথ। আমি এক অঙ্কটা পড়ি, অপশনগুলো দেখো। 1/12, 1/13, 1/25, 13/25। চলো অঙ্কটা পড়ে আসি। 13 নিউটন ওজনের ও 12 নিউটন ওজনের দুটি বস্তু ভরহীন দড়ি দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর ঝুলন্ত। একটা কপিকল তার ঝুলন্ত 13 নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পরত বস্তুর ত্বরণ এর কত গুণ তা নির্ণয় করো। মুক্তভাবে ত্বরণের কত গুণ তা নির্ণয় করতে হবে। তাহলে নিম্নমুখী ত্বরণটা মুক্তভাবে ত্বরণের কত গুণ, এটা তোমাকে বের করতে হবে। তো চলো আমরা এখন একটা কাজ করে ফেলি। প্রথমে আমরা কপিকল আঁকাই, একদম সিম্পল ম্যাথ। ওকে স্যার, সুতা দ্বারা এখানে একটা বস্তু ঝুলানো আছে, সুতা দ্বারা এখানে আর একটা বস্তু ঝুলানো আছে। এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2। এই বস্তুর নিচের দিকে হচ্ছে m2g, এটা কাজ করবে। আর m2gর মান দেওয়া আছে 12 নিউটন। আর এই বস্তুর নিচের দিকে অভিকর্ষ বল কাজ করবে m1g, যা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 13 নিউটন, 13 নিউটন। ওকে, এই দিকের ওজনটা বেশি, ওই দিকের ওজনের তুলনায়। তার মানে পুরো সিস্টেমটা এইভাবে নিচের দিকে নামে পড়বে, এইভাবে নিচের দিকে নামে পড়বে। তার মানে কি কপিকল তো এখানে ফিক্সড। তাহলে এটা উপরে উঠবে, এটা নিচে নামবে, এরকম। আচ্ছা, মজা করে পড়ালে তোমরা কেমন যেন মন খারাপ করো কেন রে ভাই? আমি তো কারো ক্ষতি করি না, কখনো করছি কিনা মনেও নাই। তা আমি একটু ডান্স মারে পড়ালে আমার যদি ভালো লাগে, ইন্সপাইরেশন আসে, এটা তো তোমারও আসার কথা। স্যার ডান্স মারে মারলো কেন? এটা ধরো, মারো, কিলাও, চি চি চি। এই চোখে পানি চলে আসলো। ওকে, তাহলে বাবা এদের ওজন বেশি, এটার ওজন কম, তাহলে এটা এ ত্বরণের উপর দিকে উঠলে এটা এ ত্বরণের নিচের দিকে নামবে।
তাহলে বলো তো দেখি এখানে লব্ধি বল কত? এটাকে টান টান করে তো তোমাকে শিখাইছি যে টান টান করে এরকম করে ফেলো, এরকম করে ফেলো, এটাকে টান টান করে এরকম করে ফেলো, এরকম করে তো তোমাকে ক্লাসে শেখানো হয়েছে। টান টান করে এরকম করে ফেলো, এরকম করে ফেলো। তো করে ফেললে ওইদিকে কত নিউটন কাজ করছে? 12 নিউটন। আর এদিকে কত নিউটন কাজ করছে? 13 নিউটন। এভাবে তো তোমাকে শেখানো হয়েছে। এখানে লব্ধি বল কত? এখানে লব্ধি বল এফ নেট, লব্ধি বল এফ নেট ইকুয়াল এম নেট ইন্টু এ। সূত্র পুরো সিস্টেমের। তাহলে এবার আমাদের চাচ্ছে কি ত্বরণ। তাহলে এর মান হবে এফ নেট মোট বল ডিভাইডেড বাই এম নেট। আমি আবারও বলছি, নো কনফিউশন। যখন পুরোটাকে সিস্টেম ভাববো, পুরোটাকে যখন আমি সিস্টেম ভাববো, তখন এই দুটো হবে এক্সটার্নাল বল, আর ভেতরে যে টানাটানি ওটা হবে ইন্টারনাল বল। এটা আমার ব্যক্তিগত ইস্যু। পুরোটাকে সিস্টেম ভাবিয়ে আমি কাজ করবো। কেন? অনুসমের সাথে অনুসমের আন্তরিক বল আছে না? আমরা কি সেগুলো একটা বস্তু যখন নিয়ে যাই এটা কি কনসিডার করি? তাহলে এটা হবে ইন্টারনাল বল। এটা পুরোটাকে সিস্টেম ভাবলে, তাহলে এটা বল ওইদিকে, এটা বল এইদিকে। তাহলে এই বলে মানবিক সব পজিটিভ হলে ওটা বি নেগেটিভ। তার মানে কি বলতে চাচ্ছেন? 13 - 12 সমান মোট ভর m1 প্লাস m2। কাহিনী খতম রে বাবা, অঙ্কের আনসার শেষ। কয় কি? হ্যাঁ, অঙ্কের আনসার শেষ। কেমনে শেষ হলো স্যার? এবার একটু খেয়াল করো। হোয়াট ইজ m1? স্যার 13/g। হোয়াট ইজ m2? স্যার 12/g। মানগুলো পুট করো। 1 ডিভাইডেড বাই 13 বাদ দিলে তো 1 হয়। 1 মানে কি 13/g প্লাস 12/g। তাহলে এটা মিলে আমাদের জি ওপরে গেল। তাহলে এখান থেকে ফলাফল পাচ্ছি g/25। এটা হলো এর মান। এবার জিটাকে নিচে নামাও, a/g। তাহলে ওখানে কি এখানে মনে 1 আছে তো, তাহলে এটা 1/25। দ্যাট ইজ ইউর অ্যান্সার। গ নাম্বারটা। ভাব নিচ্ছেন? না রে বাবা, হাঁপাইয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তাহলে এখানে দেখো হাঁপানেতে আমি এখানে 1 লিখতেও ঠিক মতো ফোর্স দিতে পারিনি। আই এম সরি। পরের প্রশ্নটা একটু বড়। পরের প্রশ্ন হচ্ছে, আমরা কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি। 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি এর দুটি খণ্ডে দ্বিখণ্ডিত হলো। এরপর 12 কেজি ভরের বেগ কত হলো? 4 মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরাটির গতিশক্তি কত হবে? এটা আমাকে বের করতে হবে। অন্য আরেকটা টুকরার গতিশক্তি কত হবে? এটা আমাকে বের করতে হবে। তো চলো, খুবই সিম্পল ম্যাথ, চলো আমরা বের করে ফেলি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? অ্যান্সার হচ্ছে 96 জুল হবে না। ভরবেগ ভেক্টর রাশি, এটা দিয়ে ক্যান্সেল হয়। গতিশক্তি স্কেলার রাশি, কে বলছে তোমাকে ক্যান্সেল হবে? কিন্তু অ্যান্সার কিন্তু 96 জুল দেওয়া আছে ওখানে। তার মানে এটা করার সম্ভাবনা অত্যাধিক বেশি ছাত্রদের। এই ফাঁদে পা দিলেই গেল। তাহলে কি করতে হবে আমাদের স্যার? প্রথমে আমাকে এক কাজ করতে হবে। প্রথমেই ভরবেগ সংরক্ষণশীল রাখতে হবে, রেখে এই যে তুমি দেখতে পাচ্ছ অন্য টুকরা মানে 4 কেজির বেগ বের করতে হবে। তাহলে বলো তো দেখি আদি ভরবেগ কত? 0। তাহলে 12 কেজির ওই দিকের ভরবেগ দিয়ে 4 কেজির এদিকের ভরবেগ ক্যান্সেল করতে হবে। 12 কেজির ওইদিকে ভরবেগ কত? 12 × 4। এটা 12 কেজির ওইদিকে ভরবেগ। আর 4 কেজির এদিকে ভরবেগ কত? তাহলে 4 × v। তাহলে ভির মান কত হচ্ছে? ভির মান এটারে কাটা 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড এইটা। এরপরে বলো তো দেখি 4 কেজির গতিশক্তি কত হবে? 4 কেজির গতিশক্তি, তাহলে 4 কেজির গতিশক্তি এটা আমাদের হবে হাফ ইন্টু ভর m ইন্টু ভি স্কোয়ার, 12 উপরে স্কোয়ার এইটা। তাহলে বাবা এটা দিয়ে কাটলে 2, তাহলে এখানে 12 উপর স্কোয়ার মানে 140, তাহলে 2 × 140 এইটা। তার মানে এটা হচ্ছে 288 জুল। অর্থাৎ আমাদের অ্যান্সার এটা হবে না, আমাদের হবে এইটা। দেখেছো?
থ্যাংক ইউ ভেরি মাচ। তাই এখানে এটা করতে গেলেই, গতিশক্তি ব্যালেন্স করতে গেলেই ধরা খাবা। নেক্সট ম্যাথ হচ্ছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আগত 250 mg ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সমবেগে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। তার মানে এই বেগকে এত সেকেন্ডের মধ্যে থামিয়ে দিছে। তার মানে বলের ভর কত ছিল? একটা বল আসতেছিল, ভর ছিল হচ্ছে 250 গ্রাম। এই 250 গ্রাম মিলিগ্রাম আর কি, মিলিগ্রাম নট গ্রাম, মিলিগ্রাম, 250 মিলিগ্রাম এটাকে ধরে তোমার কি করছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, এটাকে 0.1 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিছে। খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত? এখানে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তন হারের সমান, এই কনসেপ্ট থেকে এখানে বের করে ফেলবো। তাহলে এখান থেকে গড় বেগও বের করা যায়, গড় বলও বের করা যায়। তো গড় বল এফ এটার সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এম এর মান কত? এম এর মান কত? এম এর মান 250, এটাকে মিলিগ্রাম, তার মানে 1000 ইন্টু আবার গ্রাম হয়ে গেল, তাহলে আবার 1000 ভাগ, তাহলে এবারে হলো কেজি। বেগের মান, শেষ বেগের মান কত? 0। আদি বেগের মান কত? আদি বেগের মান হচ্ছে 30 ডিভাইডেড বাই টাইম কত? 0.1। এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে, আমার একটু সন্দেহ হচ্ছে এটা মিলিগ্রাম কিনা, তবে দেখা যাক অ্যান্সার কত আসে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0.1। এটা মানে হচ্ছে এই পয়েন্টে তুলে দিলে এখানে 10 আসবে। তাহলে আমরা এক কাজ করি, এটা লিখি 250 ইন্টু 30 ডিভাইডেড বাই, আমাদের এখানে দেখলে একটা মাইনাস, এটা লিখবো 1000 ইন্টু 1000। এবার আমরা দেব হচ্ছে ভাগ, এটা ওপরে উঠে যাবে, 10 ওপরে যাবে, নিচে 1 পড়ে যাবে, এটা তুলে দিলে 1/10 এটা হবে। তাহলে এখান থেকে কটা শূন্য কাটা যাচ্ছে দেখে আসি। এখান থেকে এই শূন্য কাটা, তারপরে এই শূন্য কাটা, এই শূন্যতে এই শূন্য কাটা, 3 × 25 = 75। মাই গুডনেস, 0.75 আছে, 3 × 25 = 75। সম্ভবত এখানে মিলিগ্রাম হবে না, এখানে গ্রাম হবে। এখানে মিলিগ্রাম হবে না, গ্রাম হবে। যদি গ্রাম হয় তাহলে এখান থেকে আমরা 1000 কনসিডার করব না, তাহলে এখানে হচ্ছে 3 × 25 = 75, এটা তখন আমাদের অ্যান্সার হয়। আদারওয়াইজ আমাদের অ্যান্সার কিন্তু এখানে থাকে না, তখন অ্যান্সার হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, এরকম 2-4টা কোশ্চেন ভুল থাকলে খারাপ হয় না, তোমারও শেখা যায় যে এখানে আমাদের কী করতে হবে। তার মানে এখানে আমি 1000 নেব না, এখানে গ্রাম ভেবে অঙ্ক করব। এখানে ভুল করে মিলিগ্রাম তুলে দিছে, এখানে আসলে গ্রাম হবে। তখন তুমি এভাবে ম্যাথটা করতে পারবা। এখানে 1000 কনসিডার না করলে 3 × 25 = 75 নিউটন, অ্যান্সার হবে 75 নিউটন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ম্যাথ, আই লাইক ইট, ফাইন একটা ম্যাথ, কনফিউজিং একটা ম্যাথ। তুমি একটু ম্যাথটা পড়ো। সমান ভর বিশিষ্ট 3টি খণ্ড, তাহলে 3টা খণ্ড যাদের ভর হচ্ছে সমান, এ বি সি, দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত, এই যে চিত্রে দিচ্ছে প্রদর্শিত রূপে সংযুক্ত খণ্ড সি, তাহলে সি হচ্ছে এটা, এফ বল দ্বারা টানা হলো, সিকে এফ বল দ্বারা টানা হচ্ছে, সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরণিত হলো, পুরো 3টা ভরই ওইদিকে ত্বরণে যাচ্ছে। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর ওপর মোট বল কত? এই খণ্ডের বি এর ওপর মোট প্রযুক্ত বল চাচ্ছে। তো চলো দেখে আসি, যদি এমন করা যায় তাহলে বিষয়টা কেমন লাগবে। 3টা ভর, ওকে, আমরা কিন্তু এটা সংক্ষেপেই করে ফেলবো। এমসিকিউ যেভাবে সলভ করে, এখানে প্রযুক্ত বল দেওয়া হচ্ছে এফ সমান, এখানে এফ বল দেওয়া হচ্ছে, প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে এখানে প্রযুক্ত বল আমি ধরে নিলাম এফ। এর মধ্যে টানাটানি, এটার নাম দিলাম হচ্ছে T1, আর এর মধ্যে টানাটানি, এর নাম দিলাম T2। এর ভর এম, সম্পূর্ণ ব্যবস্থাটা ত্বরণিত হচ্ছে। তাহলে বলো তো দেখি, এর ওপরে এই সিস্টেমের ত্বরণ কত, অর্থাৎ সিস্টেমটা কত ত্বরণের সামনের দিকে যাচ্ছে, তাহলে কত ত্বরণের সামনের দিকে যাচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে সিস্টেমের ত্বরণ এফ, সিস্টেমের উপর মোট বাহ্যিক বল এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই সিস্টেমের মোট ভর এম নেট, মোট ভর। তাহলে এফ এক্সটার্নাল কত, এফ, মোট ভর কত, খেয়াল করো, মোট ভর হচ্ছে এম যোগ এম 3m, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। ফাইন একটা ম্যাথ, ডিউতে আসছিল।
ওকে, কিন্তু ত্বরণ কিন্তু চায়নি আমার চাইছে এই যে তুমি দেখতে পাচ্ছ এটার নাম দেওয়া আছে এ, এটার নাম দেওয়া আছে এ, এটার নাম দেওয়া আছে বি, এটার নাম দেওয়া আছে সি, এর উপরে প্রযুক্ত বল কত সে যাচ্ছে। তো এখন আমি তোমাকে একটা নলেজ দেই। কি নলেজ? সেটা হচ্ছে, তো বলো তো দেখি এ কত বল ফিল করতেছে, অর্থাৎ এর উপরে প্রযুক্ত লব্ধি বল কত। সেই লব্ধি বল তো, কারণ বস্তু আমি তো বারবার বলছি যে বস্তু ত্বরান্বিত হয় লব্ধি বল দিয়ে। তাহলে এ তো ত্বরণে যাচ্ছে, এ ত্বরণে যাচ্ছে, এও যাচ্ছে, এ ত্বরণে, এও যাচ্ছে, এ ত্বরণে, অর্থাৎ পুরো সিস্টেমটাই যাচ্ছে এ ত্বরণে। তাহলে এরপর প্রযুক্ত লব্ধি বল কত? স্যার এরপর প্রযুক্ত লব্ধি বল এফ ইকুয়াল বা এফ সি ইকুয়াল এম ইন্টু এ। হ্যাঁ, এরপর প্রযুক্ত লব্ধি বল এফ বি, এটা সমান সমান এম ইন্টু এ। এরপর প্রযুক্ত বল এফ, প্রযুক্ত বল না কিন্তু লব্ধি বল, ফিল করা বল এফ সি, এটা সমান সমান এম এ। তাহলে এরপরে প্রযুক্ত লব্ধি বল এটা, এরপরে প্রযুক্ত লব্ধি বল এটা, এরপরে প্রযুক্ত লব্ধি বল এটা। এবার যদি এর মানটা তুলে ওটি বসাও তাহলে বিষয়টা কেমন লাগবে দেখে আসি। তো দেখে আসি কেমন লাগে, দেখে আসি। চলো এটাকে সেপারেট করে রেখে দিলাম, এটাকে সেপারেট করে রেখে দিলাম। চলো দেখে আসি কত হয়। তাহলে এখানে এফ সি এর মান হচ্ছে এম, এর মান হলো এফ ভাগ 3 এম, এম 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 কাটা এফ ভাগ 3। তাহলে মানে এর মধ্যে হবে কত? এফ ভাগ 3। তাহলে এর মধ্যে হবে কত? এফ ভাগ 3। তাহলে অ্যান্সার আমাদের হবে হলো এর ওপরে প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল এফ ভাগ 3। কিন্তু না, এই অ্যান্সার হবে না। আমাকে বলেনি এই বি বস্তুর ওপরে প্রযুক্ত লব্ধি বল কত, আমাকে বলছে বির ওপর প্রযুক্ত মোট বল কত, মোট বল কত, মোট বল চাইছে। বির উপরে মোট কত বল দেওয়া হচ্ছে, বল পড়ে গেছে, বির উপরে মোট ওইদিকে কত বল দেওয়া হয়েছে, কত বল পড়েছে, এটা আমার চাচ্ছে। তার মানে অঙ্ক আমি এতক্ষণ যা করলাম সব ভুলভাল, তবে তখন কিন্তু ঠিকই বার করছি। এবার তাহলে কি করব স্যার? এবার তুমি এগুলো সরাও, হটাইলাম, হটায়া যেহেতু এটা অ্যান্সার হয়নি এটাকে ইয়ে করো। তাহলে এখন কি করবো স্যার? আমাকে বুদ্ধি দেন। বুদ্ধি তোমাকে আমি দিচ্ছি, তুমি একটু খেয়াল করে দেখো। আমি এবার এক কাজ করব, যেহেতু বলছে বির ওপরে প্রযুক্ত মোট বল কত, তখন আমি এইটুকুকে আমি একটা সিস্টেম কল্পনা করব। কারণ এটার সাথে বি কানেক্টেড, আমি ওইদিকে বল দেব, বি সহ এও যাবে। তাহলে আমার এখানে এই সিস্টেমের এই দুটো ভরের পরে এইদিকে যে বলটা পড়তেছে সেই বল যদি এফ প্রাইম হয়, ওই বলের মানটাই বের করতে বলতেছে। তাহলে স্যার কেমনি বের করবো? হ্যাঁ, বের করা সহজ তো। এ প্রাইম ইকুয়াল এম এ, এম কত? এম যোগ এম, তার মানে কত? 2m ইন্টু এ। এবার দেখো 2m, এ মানে কত? এ মানে এ ভাগ 3m, এম কাটা, তাহলে এখানে হচ্ছে 2f ভাগ 3, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ এইটুকু সিস্টেম বলে এটার উপর টোটাল বল পড়তেছে কত? এটার উপর, এই সিস্টেমের উপর যা কিনা এর উপরে বল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই সিস্টেমের উপর টোটাল বল কত? এই সিস্টেমের উপর টোটাল বল আমরা পেয়েছি এ 2f ভাগ 3, তার মানে অ্যান্সার হচ্ছে 2f ভাগ 3। গাইড, অনেক গাইডগুলোতে এই অ্যান্সারটা কিন্তু ভুল দেওয়া আছে। তাহলে আমরা এমন একটা অঙ্ক করলাম যেটা অনেক গাইড বইগুলোতে অ্যান্সার কিন্তু ভুল দেওয়া। তাহলে এই বিএ এর ওপর প্রযুক্ত মোট বল হচ্ছে 2f ভাগ 3। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ম্যাথ। ওকে, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। মাই গুডনেস, আই লাইক ইট। চলো, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। তাহলে দুটি গাড়ি মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার। একটি অপরটির দিকে 60 কিলোমিটার পার আওয়ার ও 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে একটা আরেকটার দিকে। তারা কত ঘন্টা পর মিলিত হবে? এটা আমার জানতে চাচ্ছে। তাহলে চলো, এটা একটা গাড়ি, এরা পরস্পর, একজন যাচ্ছে এইদিকে, এখন 1.5 সেকেন্ড আওয়ার, সরি এত আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। কিন্তু আমি এভাবে ম্যাথ করব না। কি করবেন তাহলে? আমি এক লাইনে ম্যাথ করব, এক লাইন। কিভাবে?
দেখো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, দুই গাড়ি যাচ্ছে। এই গাড়ির নাম এ, ওই গাড়ির নাম বি, দুটো গাড়ি, এটার নাম এ, এটার নাম বি। এই গাড়ির দিকে যাচ্ছে 60 মিটার কিলোমিটার পার আওয়ার। রে আমি মিটার পার সেকেন্ড লিখছি রে, আই এম সরি, এলে সব চেঞ্জ করে নিস, আমি আসলে প্রচেষ্টা করবোই না। 60 এ চি 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 60 আর 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওটাও হবে আমাদের কত, 40 কিলোমিটার পার আওয়ার এইটা। তো এবারে তুমি করতে পারবা। যাই হোক এখানে আসো, তাহলে এ গাড়ি ওদিকে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বি গাড়ি এদিকে আসছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার একটা 60 একটা 40, দেখ এক লাইনে কিভাবে ম্যাথ করি বাবারা, দেখিস এক লাইনে ম্যাথ করবো, এক লাইনে ম্যাথ করে ফেলবো, এর ম্যাথ করবো এক লাইনে। এই গাড়ি থেকে ওই গাড়ির দূরত্ব কত, অর্থাৎ আপেক্ষিক দূরত্ব কত, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির আপেক্ষিক দূরত্ব কত, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির আপেক্ষিক দূরত্ব কত। স্যার আপেক্ষিক দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, অর্থাৎ এই গাড়ির থেকে সাপেক্ষে ওই গাড়ির আপেক্ষিক দূরত্ব কত, আপেক্ষিক দূরত্ব কত, 150 মিটার। তাহলে এস, হ্যাঁ বি এর সাপেক্ষে এ গাড়ি বা এর সাপেক্ষে বি গাড়ি, যা বি তাই হবে। আমি দিলাম এ বি, এস এ বি, এর বি এর সাপেক্ষে এ গাড়ির দূরত্ব সমান সমান ভি এ বি, বি এর সাপেক্ষে এ গাড়ির বেগ। এগুলো আমি আপেক্ষিক বেগ করাই, এগুলো আপেক্ষিক বেগ করাই। তাহলে বি এর সাপেক্ষে এ গাড়ির বেগ ইনটু টি, অঙ্ক শেষ। তাহলে দুই গাড়ির মধ্যে মাঝখানের আপেক্ষিক দূরত্ব কত, 150। এবার এ গাড়ি বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ কত। দেখ বি গাড়ি যখন স্থির থাকবে বা স্থির ভাববে তখন এই বেগটা ওর সাথে অ্যাড হয়, অর্থাৎ এইরকম হলে দুটো বেগ অ্যাড হয়। তাহলে এই গাড়ির বেগ হচ্ছে 60, এই গাড়ির বেগ হচ্ছে 40। তার মানে এই গাড়ির থেকে দেখলাম মনে হবে ওই গাড়ি দূরত্ব আসতেছে এবং 100 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। তাহলে এখানে দেবো 100 ইন্টু টাইম টি, এখান থেকে টির মান যদি বের করিস বাবারা, তাহলে 150 ভাগ 100, অ্যান্সার হবে 1.5 আওয়ার। রে বাবা, এই যে সেই 1.5, এবং অঙ্কের আনসার এইটুকুতে সীমাবদ্ধ। এটাতে 2 মিনিট হলেও, 2 সেকেন্ড হলেও, 4 সেকেন্ড 5 সেকেন্ড হলেও সময় বেশি লাগবে, আমরা এটাতে কোনো সময় লাগবে না, আমরা মাথায় করে ফেলতে পারবো আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। আই লাইক ইট। নেক্সট ম্যাথ, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি সমুদ্রতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে, ব্লকটি সমপরিমাণ চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। এটা এক লাইনের একটা ম্যাথ, এটা বাবা আমরা কাজ ক্ষমতা শক্তিতে খুব গভীরভাবে করাবো। আমি শুধু একটা কথা তোমাকে বলি, সেই কথা হচ্ছে একটা বস্তু এখান থেকে আমি যদি এখানে উঠাই যে পরিমাণ কাজ হবে, আমরা কাজ ক্ষমতা শক্তিতে দেখাবো, সেটা অভিকর্ষ বল দিয়ে কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সবই দেখাবো। এই বস্তুটা যদি এই পথে উঠাই তাও একই কাজ হবে, কারণ অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, এই বলের বিরুদ্ধে কাজ সব যে পথেই নেই নেই কেন, কারণ এটা পথের উপর নির্ভর করে না, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে, আর বেজ লাইন থেকে উচ্চতার উপর নির্ভর করে। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে। আমি এখান থেকে এখানে গেছি, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করবে, কোন পথে গেলাম, আমি এইদিকে গেলাম ওই দিকে গেলাম, তারপর নির্ভর করবে না। এবং সেখানে আমরা দেখতে পাবো যে এইভাবে যদি বস্তু উঠায় তাহলে সেক্ষেত্রে কৃত কাজের মান হবে, এখান থেকে উঠালেও যে মান হবে, এইভাবে উঠালেও একই মান হবে। তাহলে আজকে না এখান থেকে উঠাই, এখান থেকে উঠালে ডাব্লিউ সমান আমাদের হবে এম জি এইচ। এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 100 নিউটন, তার মানে এম জি দেওয়া আছে 100 নিউটন, 100 নিউটন। এইচ এর মান হচ্ছে 5 মিটার উঁচু, ওকে 500 জুল। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 500 জুল। এবং তোমাদের কাজ ক্ষমতা শক্তি আমার যে কনসেপ্টগুলা তোমাদের শেখায় সেগুলো শেখার জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে নয় আমরা এখানে 500 জুল এভাবে বের করে রেখে দিলাম, আমরা কাজ ক্ষমতা শক্তিতে আরও বিস্তারিত তোমাকে পড়াবো নেক্সট। ওকে, নেক্সট ম্যাথটা আমাদের ডিউতে আসছে, ডিউ 12-13-তে আসছে। 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু যদি চলতে থাকলে বস্তুর বেগ কত হবে, যুক্ত বস্তুর বেগ কত হবে। মিলিত বেগ চাচ্ছে বাবা, এটা কোনো ম্যাথই না, এটা তোরা করে নিস বাবা, আমি শুধু তোকে বলে দিচ্ছি একই দিকে যাচ্ছে। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত, 4 × 10, 4 × 10 = 40 যোগ 6 × 5 = 30 সমান, হ্যাঁ দুটো যোগ কর 10
ভর দুটো যোগ করে ইন্টু ভি বেগ ভি, তাহলে এটা হচ্ছে 70 সমান সমান 10 ভি, অতএব ভি সমান সমান 7 কি এগো কি মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। নেক্সট ম্যাথ, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 ও M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হয়, খণ্ড দুটি বিপরীত দিকে যথাক্রমে V1 এবং V2 বেগে প্রাপ্ত হয়। তাহলে একটা ওদিকে দৌড় একটা এদিকে দৌড় প্রাপ্ত হয়, V1 এবং V2 অনুপাত চাচ্ছে। বস্তু যখন বিস্ফোরণ হয়নি তখন ভরবেগ কত ছিল? 0। তাহলে বিস্ফোরণ হওয়ার পরে ভরবেগ 0 থাকবে, তার মানে ওই ভরবেগ দিয়ে এই ভরবেগ ক্যান্সেল হলেই তো ভরবেগ 0 থাকবে। ওই ভরবেগ দিয়ে এই ভরবেগ ক্যান্সেল হলেই ভরবেগ 0 হবে, আগের ভরবেগ 0 পরে ভরবেগ 0। তাহলে কি হবে? তাহলে হবে এরকম, ওই দিকের ভরবেগ কত? M1 V1 সমান সমান বিপরীত দিকে ভরবেগ কত? M2 V2। তার মানে আমার চাচ্ছে কি বেগের অনুপাত, তাহলে V1 ডিভাইডেড বাই V2। ওকে ওকে ওকে, V1 এবং V2 বেগ প্রাপ্ত হয়, V1 এবং V2 এর অনুপাত কত হবে? অনুপাত কত হচ্ছে? V1 ভাগ V2, তাহলে V1 এর নিচে V2 দিলাম, তাহলে M2 ভাগ M1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে M2 ভাগ M1, খ নাম্বারটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে আসা। নেক্সট কোশ্চেন, পিচ্ছিল বরফের উপর মেডিকেল 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 মেডিকেলের কোশ্চেন 14-15 সালে আসা মেডিকেল একটা কোশ্চেন। পিচ্ছিল বরফের উপর 2 কেজি ওজনের একটি পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার 10 সেকেন্ড পর ঘর্ষণে বলে থেমে গেল। তাহলে 2 কেজি ওজনের পাথর, এই হলো পাথর, পাথরের ওজন হচ্ছে 1 কেজি, এটা বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা থেমে গেছে এখানে চলে গেছে, তাহলে এটা চলে গেছে হচ্ছে এখান থেকে চলে গেছে হচ্ছে এখানে যাওয়ার পর থেমে গেছে, তাহলে বেগ হয়েছে 0 মিটার পার সেকেন্ড। অবশ্যই কেউ না কেউ টেনে ধরছে, এবং যে টেনে ধরছে তার নাম কিন্তু এইদিকে ঘর্ষণ বল F কে, গতিশীল অবস্থায় ঘর্ষণ বল। সেই গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান আমাদের কত হবে? এখানে ঘর্ষণ বল প্রযুক্ত বলের মতো কাজ করছে বাবা। কিসের মতো স্যার? প্রযুক্ত বলের মতো। তাহলে F ইকুয়াল MA, M ইন্টু A, M এর মান 1, এর মান জানি না, এর মানটা বের করে নিতে হবে, এর মানটা বের করে নেব। চলো এর মানটা বের করে নিই। এর মান কত? A ইকুয়াল V মাইনাস ইউ, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখবো 2 মাইনাস 0, মন্দন হচ্ছে কিন্তু 2 মাইনাস 0, আরে বেশি হইল কেমতে, 2 মাইনাস 0 ভাগ কত সময়ের মধ্যে বেগ 0 হয়েছে? বেগ 0 হয়েছে 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে বেগ 0 হয়েছে। তাহলে এটা ভাগ 10, তার মানে হচ্ছে 1 ভাগ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই মানটা এখানে পুট করো, এর মান হচ্ছে 1/5, তার মানে হলো 1/5, 1/5 মানে উপরে 2 দিয়ে গুণ করো, নিচে 2 দিয়ে গুণ করো, 2/10, তার মানে 0.2 কি নিউটন। অ্যান্সার হচ্ছে 0.2 নিউটন। কি বুঝতে পারছো? থ্যাংক ইউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ না?